বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের শুভেচ্ছা। আজ আপনাদের পড়ে শোনাব নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার লেখা একটি বই অবরোধবাসিনী। শুরুতেই লেখকের একটি নিবেদন আছে, আমি আপনাদের সেটি পড়ে শোনাচ্ছি। কতকগুলি ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসিকান্না লইয়া অবরোধবাসিনী রচিত হইল। পাঠক পাঠিকাগণ অধিকাংশ স্থলে হাসিবেন, সন্দেহ নাই, কিন্তু কোন কোন স্থলে তাহাদের মনে সমবেদনার উদ্রেক হইবে, এবং আমার বিশ্বাস তাহেরা মরহুমার অকাল মৃত্যুতে 2 বিন্দু অশ্রু বিসর্জন না করিয়া থাকিতে পারিবেন না। অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর পরম ভক্তিভাজন জ্ঞানবৃদ্ধ মৌলবী আব্দুল করিম সাহেব BAMLC দয়া করিয়া অবরোধবাসিনীর ভূমিকা লিখিয়া দিয়াছেন, সেজন্য তাহাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি কার্সিয়ং ও মধুপুর বেড়াইতে গিয়া সুন্দর সুদর্শন পাথর কুড়াইয়াছি। উড়িষ্যা ও মাদ্রাজে সাগর তীরে বেড়াইতে গিয়া বিচিত্র বর্ণের বিবিধ আকারের ঝিনুক কুড়াইয়া আনিয়াছি। আজ জীবনের 25 বৎসর ধরিয়া সমাজসেবা করিয়া কাঠমোল্লাদের অভিসম্পাদ কুড়াইতেছি। হজরত রাবিয়া বস্রী বলিয়াছেন, ইয়া আল্লাহ, যদি আমি দোজখের ভয়ে ইবাদত করি তবে আমাকে দোজখে নিক্ষেপ করো, আর যদি বেহেশতের আশায় ইবাদত করি তবে আমার জন্য বেহেশত হারাম হোক। আল্লাহর ফজলে সমাজসেবা সম্বন্ধে আমিও এখন ঐরূপ বলিতে সাহস করি। আমার তো প্রত্যেকটি লোম গুনাহগার, সুতরাং পুস্তকের দোষ ত্রুটির জন্য এবার পাঠক পাঠিকাদের নিকট ক্ষমা প্রার্থনা করিলাম। এবার শুরু করছি অবরোধবাসিনী বইটি। আমরা বহুকাল হইতে অবরোধে থাকিয়া থাকিয়া অভ্যস্ত হইয়া গিয়াছি, সুতরাং অবরোধের বিরুদ্ধে বলিবার আমাদের, বিশেষত আমার কিছুই নাই। মেছুনিকে যদি জিজ্ঞাসা করা যায় যে পচা মাছের দুর্গন্ধ ভালো না মন্দ, সে কি উত্তর দিবে? এ স্থলে আমাদের ব্যক্তিগত কয়েকটি ঘটনার বর্ণনা পাঠিকা ভগিনী দিগকে উপহার দিব, আশা করি তাহাদের ভালো লাগিবে। এ স্থলে বলিয়া রাখা আবশ্যক যে গোটা ভারতবর্ষে কুলোবালাদের অবরোধ কেবল পুরুষদের বিরুদ্ধে নহে, মেয়ে মানুষের বিরুদ্ধেও। অবিবাহিতা বালিকা দিগকে অতি ঘনিষ্ঠ আত্মীয়া এবং বাড়ির চাকরানী ব্যতীত অপর কোনো স্ত্রীলোকে দেখিতে পায় না। বিবাহিতা নারীগণও বাজিকর ভানুমতী ইত্যাদি তামাশাওয়ালী স্ত্রীলোকদের বিরুদ্ধে পর্দা করিয়া থাকেন। যিনি যত বেশি পর্দা করিয়া গৃহকোণে যত বেশি পেচকের মতো লুকাইয়া থাকিতে পারেন, তিনি তত বেশি শরীফ। শহরবাসিনী বিবিরাও মিশনারি মেমদের দেখিলে ছুটাছুটি করিয়া পলায়ন করেন। মেম তো মেম, শাড়ি পরিহিতা খ্রিস্টান বা বাঙালি স্ত্রীলোক দেখিলেও তাহারা কামরায় গিয়া অর্গল বন্ধ করেন। 1 সে অনেক দিনের কথা। রংপুর জেলার অন্তর্গত পায়রাবন্দ নামক গ্রামের জমিদার বাড়িতে বেলা আন্দাজ 1টা-2টার সময় জমিদার কন্যাগণ জোহরের নামাজ পড়িবার জন্য অজু করিতেছিলেন। সকলের অজু শেষ হইয়াছে, কেবল খাতুন নাম্নী সাহেবজাদি তখনও আঙিনায় অজু করিতেছিলেন। আলতার মা বদনা হাতে তাহাকে অজুর জন্য পানি ঢালিয়া দিতেছিল। ঠিক সেই সময় এক মস্ত লম্বা চৌড়া কাবুলি স্ত্রীলোক আঙিনায় আসিয়া উপস্থিত। হায় হায়, সে কি বিপদ! আলতার মার হাত হইতে বদনা পড়িয়া গেল। সে চেঁচাইতে লাগিল, আউ আউ, মরদটা কেন আইল? সেই স্ত্রীলোকটি হাসিয়া বলিল, হে মর্দানা, হা মর্দানা হ্যায়। সেইটুকু শুনিয়াই সাহেবজাদি প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া তাহার চাচি আম্মার নিকট গিয়া হাঁপাইতে হাঁপাইতে ও কাঁপিতে কাঁপিতে বলিলেন, চাচি আম্মা, পায়জামা পরা একটা মেয়ে মানুষ আসিয়াছে। কর্ত্রী সাহেবা ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, সে তোমাকে দেখিয়াছে? সরদনে বলিলেন, হাঁ। অপর মেয়েরা নামাজ ভাঙ্গিয়া শশব্যস্ত দ্বারে অর্গল দিলেন, যাহাতে সে কাবুলি স্ত্রীলোক এ কুমারী মেয়েদের দেখিতে না পায়। কেহ বাঘ ভালুকের ভয়ও বোধহয় অমন করিয়া কপাট বন্ধ করে না। 2 ইহাও একটি ঐতিহাসিক ঘটনা। পাটনায় এক বড়লোকের বাড়িতে শুভ বিবাহ উপলক্ষে অনেক নিমন্ত্রিতা মহিলা আসিয়াছেন। অনেকে সন্ধ্যার সময়েও আসিয়াছেন, তন্মধ্যে হাসমত বেগম একজন। দাসী আসিয়া প্রত্যেক পালকির দ্বার খুলিয়া বেগম সাহেবেদের হাত ধরিয়া নামাইয়া লইয়া যাইতেছে। পরে বেহারাগণ খালি পালকি সরাইয়া লইতেছে
এবং অপর নিমন্ত্রিতার পালকি আসিতেছে। বেহারা ডাকিল, মামা, সরি আয়া। মামারা মন্থর গমনে আসিতেছে। মামা যতক্ষণে হাসমত বেগমের পালকির নিকট আসিবে ততক্ষণে বেহারাগণ সওয়ারি নামিয়াছে ভাবিয়া পালকি লইয়া সরিয়া পড়িল। অতঃপর আর একটি পালকি আসিলে মামারা পালকির দ্বার খুলিয়া যথাক্রমে নিমন্ত্রিতাকে লইয়া গেল। শীতকাল, যত পালকি আসিয়াছে সওয়ারি নামিলে পর সব খালি পালকি এক প্রান্তে বটগাছের তলায় জড়ো করিয়া রাখিয়া দেওয়া হইয়াছে। অদূরে বেহারাগণ ঘটা করিয়া রান্না করিতেছে। তাহারা বিবাহ বাড়ি হইতে জমকালো সিধা পাইয়াছে। রাত্রিকালে আর সওয়ারি খাটিতে হইবে না, সুতরাং তাহাদের ভারী ফুর্তি। কেহ গান গায়, কেহ তামাক টানে, কেহ খেইনি খায়। এইরূপে আমোদ করিয়া খাওয়া দাওয়া করিতে রাত্রি 2টা বাজিয়া গেল। এদিকে মহিলা মহলে নিমন্ত্রিতাগণ খাইতে বসিলে দেখা গেল হাসমত বেগম তাহার 6 মাসের শিশুসহ অনুপস্থিত। কেহ বলিল, ছেলে ছোট বলিয়া হয়তো আসিলেন না। কেহ বলিল, তাহাকে আসিবার জন্য প্রস্তুত হইতে দেখিয়াছে, ইত্যাদি। পরদিন সকালবেলা যথাক্রমে নিমন্ত্রিতাগণ বিদায় হইতে লাগিলেন। একে একে খালি পালকি আসিয়া নিজ নিজ সওয়ারি লইয়া যাইতে লাগিল। কিছুক্ষণ পরে একটি খালি পালকি আসিয়া দাঁড়াইলে তাহার দ্বার খুলিয়া দেখা গেল হাসমত বেগম শিশুপুত্রকে কোলে লইয়া বসিয়া আছেন। পৌষ মাসের দীর্ঘ রজনী তিনি ওইভাবে পালকিতে বসিয়া কাটাইয়াছেন। তিনি পালকি হইতে নামিবার পূর্বেই বেহারাগণ পালকি ফিরাইয়া লইয়া গেল, কিন্তু তিনি নিজে তো শব্দ করেননি নাই। পাছে তাহার কণ্ঠস্বর বেহারা শুনিতে পায়, শিশুকেও প্রাণপণ যত্নে কাঁদিতে দেন নাই। যদি তাহার কান্না শুনিয়া কেহ পালকির দ্বার খুলিয়া দেখে, কষ্ট সহ্য করিতে না পারিলে আর অবরোধবাসিনীর বাহাদুরি কি? 3 প্রায় 40 বা 45 বৎসর পূর্বের ঘটনা। কয়েক ঘর বঙ্গীয় সম্ভ্রান্ত জমিদারের মাতা, মাসি, পিসি, কন্যা ইত্যাদি একত্রে হজ করিতে যাইতেছিলেন। তাহারা সংখ্যায় 20-25 জন ছিলেন। তাহারা কলিকাতায় রেলওয়ে স্টেশন পৌঁছিলে পর সঙ্গের পুরুষ প্রভুগণ কার্যোপলক্ষে অন্যত্র গিয়াছিলেন। বেগম সাহেবা দিগকে একজন বিশ্বস্ত আত্মীয় পুরুষের হেফাজতে রাখা হয়। সে ভদ্রলোকটিকে লোকে হাজী সাহেব বলিত। আমরাও তাহাই বলিব। হাজী সাহেব বেগম সাহেবাদের ওয়েটিং রুমে বসাইতে সাহস পাইলেন না। তার উপদেশ মতে বিবি সাহেবেরা প্রত্যেকে মোটা মোটা কাপড়ের বোরকা পরিয়া স্টেশনের প্ল্যাটফর্মে উবু হইয়া বসিলেন, অর্থাৎ স্কোয়াট। হাজী সাহেব মস্ত একটা মোটা ভারী শতরঞ্জি তাহাদের উপর ঢাকিয়া দিলেন। তদবস্থায় বেচারিগণ এক একটা বোচকা বা বস্তার মতো দেখাইতেছিলেন। তাহাদিগকে ঐরূপে ঢাকিয়া রাখিয়া হাজী সাহেব এক কোণে দাঁড়াইয়া খাড়া পাহারা দিতেছিলেন। একমাত্র আল্লাহ জানেন হজযাত্রী বিবিগণ ওই অবস্থায় কয় ঘণ্টা অপেক্ষা করিতেছিলেন। আর ইহা কেবল আল্লাহ তাআলারই মহিমা যে তাহারা দম আটকাইয়া মরেন নাই। ট্রেন আসিবার সময় জনৈক ইংরাজ কর্মচারী ভাঙা ভাঙা হিন্দিতে হাজী সাহেবকে বলিলেন, মুন্সি, তোমরা আসবাব হিয়া से हटा लो, अभी ट्रेन आवेगा। प्लेटफॉर्म पर खाली आदमी रहेगा, আসবাব नहीं रहेगा। হাজী সাহেব জোর হস্তে বলিলেন, হুজুর, ওইসব আসবাব নাহি, औरत है। কর্মচারীটি পুনরায় একটা বস্তায় জুতার ঠোকরা মারিয়া বলিলেন, হা, এইসব আসবাব হাঁটালো। বিবিরা পর্দার অনুরোধে জুতার গুতা খাইয়াও টু শব্দটি করেন নাই। 4 উড়িষ্যার অন্তর্গত রাজকণিকায় একজন ভদ্রলোক চাকুরি উপলক্ষে ছিলেন। বাসায় তাহার মাতা, 2 জন ভগিনী এবং স্ত্রী ছিলেন। বর্ষার সময় তাহার বাংলোয় 4 জন পাখা টানা কুলি পালাক্রমে সমস্ত দিন ও রাত্রি পাখা টানিত। সাহেব ট্যুরে বাহিরে গিয়াছেন। রাত্রিকালে তাহার স্ত্রীর কামরায় একজন চাকরানী শুইয়াছেন। তাহার ভগিনীগণ অন্য কামরায় ছিলেন। সে অঞ্চলে গরমের সময় লোকে বেশি বিছানা ব্যবহার করে না। রাত্রিকালে প্রবল বেগে বৃষ্টি হওয়ায় সাহেবের স্ত্রী শীত বোধ হইল। তবু তিনি চাকরানীকে ডাকিয়া পাখা বন্ধ করিতে বলিলেন না। ক্রমে শীত অসহ্য হওয়ায় প্রথমে তিনি বিছানার চাদরখানি গায়ে দিলেন। তাহাতেও শীত না গেলে তিনি বিছানার দড়ি অর্থাৎ শতরঞ্জি ও সুজনি তুলিয়া গায়ে দিলেন। কিন্তু হতভাগা পাখাকুলি আরও জোরে পাখা টানিতে লাগিল। তখন অগত্যা বউ বিবি ওই দড়ি চাদর সমস্ত গায়ে জড়াইয়া পালঙ্কের নিচে গিয়া শুইলেন। পরদিন সকালে একজন চাকরানী কামরায় ঝাঁটা দিতে আসিয়া পালঙ্কের নিচে সাদা একটা কি দেখিয়া দিল। ঝাঁটার বাড়ি। ঝাঁটার চোটে তাড়াতাড়ি বউ বিবি পাশ ফিরিলেন।
বেচারি চাকরানী যেন মরিয়া গেল। 5 ইআই রেলযোগে কোন বেহারি ভদ্রলোক সস্ত্রীক পশ্চিমে বেড়াইতে যাইতেছিলেন। তিনি স্ত্রীকে লেডির কক্ষে না দিয়া নিজের সঙ্গেই রাখিলেন। তাহারা সেকেন্ড ক্লাসের টিকিট লইয়াছিলেন। বেগম সাহেবা বোরকা পরিয়াই রহিলেন। একসময় সাহেব বাথরুমে থাকিতে ট্রেন কোন স্টেশনে থামিল। অপর এক যাত্রী কোথাও স্থান না পাইয়া ওই কক্ষে উঠিয়া অতি সংকুচিতভাবে বসিয়া একটা জানালা দিয়া মুখ বাহির করিয়া রহিলেন। এদিকে পূর্বোক্ত সাহেব বাথরুম হইতে আসিয়া দেখেন তাহার স্ত্রী অনুপস্থিত। কি করিবেন? তখন চলন্ত ট্রেন। পরবর্তী স্টেশনে আগন্তুক ভদ্রলোকটি নামিয়া গেলেন। আমাদের কথিত সাহেবও নামিয়া স্টেশনে পুলিশে সংবাদ দিলেন যে তাহার স্ত্রী অমুক ও অমুক স্টেশনের মধ্যবর্তী স্থানে হারাইয়াছে। বেচারা পুলিশ বিভিন্ন স্টেশনে টেলিগ্রাম করিল যে কালো বোরকায় আবৃতা এক মহিলার খোঁজ করো। একজন কনস্টেবল বলিল, একবার এই গাড়িখানাই ভালো করিয়া খুঁজিয়া দেখি না। যে বেঞ্চে সাহেব বসিয়াছিলেন, কনস্টেবল সেই বেঞ্চের নিচে কালো একটা কি দেখিতে পাইয়া টানিয়া বাহির করিবা মাত্র সাহেব চেঁচাইয়া উঠিলেন, আরে ছোড়ো ছোড়ো, ওহি তো মেরা ঘর হ্যায়। পরে জানা গেল সেই নবাগত ভদ্রলোককে দেখিয়া ইনি বেঞ্চের নিচে লুকাইয়াছিলেন। 6 ঢাকা জেলায় কোনো জমিদারের প্রকাণ্ড পাকা বাড়িতে দিনে দুপুরে আগুন লাগিয়েছিল। জিনিসপত্র পুড়িয়া ছারকার হইল, তবু চেষ্টা করিয়া যথাসম্ভব আসবাব সরঞ্জাম বাহির করার সঙ্গে বাড়ির বিবিদেরও বাহির করা প্রয়োজন বোধ করা গেল। হঠাৎ তখন পালকি, বিশেষত পাড়াগায়ে একসঙ্গে 2-4টি পালকি কোথায় পাওয়া যাইবে? অবশেষে স্থির হইল যে একটা বড় রঙিন মশারির ভেতর বিবিরা থাকিবেন। তাহা চারিকোণ বাহির হইতে চারিজনে ধরিয়া লইয়া যাইবে। তাহাই হইল। আগুনের তাড়নায় মশারি ধরিয়া চারিজন লোক দৌড়াইতে থাকিল। ভেতরে বিবিরা সমভাবে দৌড়াইতে না পারিয়া হোঁচট খাইয়া পড়িয়া দাঁত নাক ভাঙিলেন, কাপড় ছিঁড়িলেন। শেষে ধান ক্ষেত দিয়া কাটাবন দিয়া দৌড়াইতে দৌড়াইতে মশারিও ছিঁড়িয়া খণ্ড খণ্ড হইয়া গেল। অগত্যা আর কি করা যায়? বিবিগণ একটা ধানের ক্ষেতে বসিয়া থাকিলেন। সন্ধ্যায় আগুন নিবিয়া গেলে পর পালকি করিয়া একে একে তাহাদের বাড়ি লইয়া যাওয়া হইল। 7 প্রায় 25 বৎসর পূর্বে বঙ্গদেশের জনৈক জমিদারের বাড়িতে বিবাহ হইতেছিল। অতিথি অভ্যাগতে বাড়ি গমগম করিতেছিল। খাওয়া দাওয়ার রাত্রি 2টা বাজিয়া গিয়াছে। এখন সকলের ঘুমাইবার পালা। কিন্তু চোরটা তো ঘুমাইবে না, এই সুযোগ তাহাদের চুরি করার। শীত কাটিয়া চোর ঘরে প্রবেশ করিয়াছে। একজন চৌকিদার চোরের সাড়া পাইয়া বাড়ির কর্তাদিগকে সংবাদ দিয়াছে। কর্তারা ছিলেন 5-6 ভাই। তাহারা প্রত্যেকে কুঠার হস্তে সে ঘরটা চারিদিকে ঘুরিয়া বেড়াইতেছিলেন চোরের সন্ধানে। চোরকে পাইলে সে সময় তাহারা কুঠার দিয়া কাটিয়া খণ্ড খণ্ড করিতেন। হুঁ, চোরের এত বড় আস্পর্ধা! ঘরের ভেতর বিবিরা চোরকে দেখিয়া আরো জড়সড় হইয়া চাদর গায়ে দিয়া শুইলেন। একেবারে নীরব, যেন নিঃশ্বাস ফেলিবারও সাহস নাই। বিশেষত বেগানা মরদটা যেন তাহাদের নিঃশ্বাসের শব্দও না শোনে। চোর নিঃশঙ্ক চিত্তে সিন্দুক ভাঙিয়া নগদ টাকা গহনা পত্র বাহির করিয়া লইল। পরে একে একে প্রত্যেক বিবির হাত পায়ের গহনা খুলিয়া লইতে লাগিল। তাহা দেখিয়া বিবিরা তাড়াতাড়ি নাক কান ও গলার অলঙ্কার খুলিয়া শিওরে রাখিতে লাগিলেন। ইহাতে চোরের বেশ সুবিধাই হইল। সে আর অনর্থক বেগম খানমদের নাক বা গলা স্পর্শ করিবে কেন? সেই ঘরে একটি ছিল নূতন বউ। সে বেচারি নাকের নথটি তো খুলিয়া দিয়াছেন, কিন্তু তাহার কানের ঝুমকা প্রভৃতি গহনাগুলি পরস্পরে জড়াইয়া বড় জটিল হইয়া পড়িল। কিছুতেই খোলা গেল না। চোর মহাশয় ভদ্রতার অনুরোধে কিয়ৎক্ষণ অপেক্ষা করার পর কলম তারাস ছুরি দিয়া বউ বিবির উভয় কান কাটিয়া লইয়া গহনার পুটুলিতে ভরিয়া সেই শীত পথে পলায়ন করিল। ঘরের ভিতর এত কাণ্ড হইয়া গেল। বাহিরে পুরুষগণ কুঠার হস্তে চোরের জন্য অপেক্ষা করিতেছিলেন, কিন্তু বিবিরা কেহ টু শব্দ করিলেন না। পাছে বেগানা মরদটা তাহাদের কণ্ঠস্বর শুনে। চোর নিরাপদে বাহির হইয়া গেলে পর বিবিরা হাউমাউ আরম্ভ করিয়া দিলেন। পাঠিকা ভগিনী, এইরূপ আমরা অবরোধ প্রথার সম্মান রক্ষা করিয়া থাকি। 8 এক বাড়িতে আগুন লাগিয়াছিল। গৃহিণী বুদ্ধি করিয়া তাড়াতাড়ি সমস্ত অলঙ্কার একটা হাত বাক্সে পুড়িয়া লইয়া ঘরের বাহিরে হইলেন। দ্বারে আসিয়া দেখিলেন সমাগত পুরুষেরা আগুন নিবাইতেছেন। তিনি তাহাদের সম্মুখে বাহির না হইয়া অলঙ্কারের বাক্সটি হাতে করিয়া ঘরের ভেতর খাটের নিচে গিয়া বসিলেন। তদবস্থায় পুড়িয়া মরিলেন, কিন্তু পুরুষের সম্মুখে বাহির হইলেন না। ধন্য কুলকামিনীর অবরোধ। 9 এক মৌলভী সাহেবের মৃত্যু হইল।
তার একমাত্র পুত্র এবং বিধবা অবশিষ্ট ছিলেন। মৌলভী সাহেব কিছু রাখিয়া যান নাই, সুতরাং অতি কষ্টে তাহার বিধবা সংসার চালাইতেন। পুত্রের বিবাহের জন্য বহু কষ্টে কতগুলি অলঙ্কার গড়াইলেন। অলঙ্কারগুলি বেশ ভারী দামের হইল। বিবাহের 2-3 দিন পূর্বে শীত কাটিয়া চোর গৃহে প্রবেশ করিল। সে ঘরে তিনি একমাত্র দাসীসহ শুইয়াছিলেন। চোরের সাড়া পাইয়া তিনি উঠিয়া বসিলেন এবং চুপি চুপি বাদীকে জাগাইলেন। চোর ভাবিল সর্বনাশ, দেই দৌড়। কিন্তু চোরের সঙ্গীরা বলিল, আচ্ছা একটু ফিরিয়া দাঁড়াইয়া দেখি না কি হয়। হইল বেশ মজা। বিবি সাহেব আর সংকেত মতো দাসী একখানা কাপড় দিয়া তাহার খাটের সম্মুখে পর্দা টাঙ্গাইয়া দিল। পরে চাবির গোছা দেখাইয়া চোরদিগকে বলিল, বাপু সকল, তোমরা এদিকে আসিও না। তোমরা যাহা চাও আমি সিন্দুক খুলিয়া বাহির করিয়া দিতেছি। পরে সমস্ত দামি কাপড় ও অলঙ্কার বাহির করিয়া চোরের হাতে দিল। তাহারা গহনা নাড়িয়া চাড়িয়া দেখিয়া বলিল, নথ কই? সেটা সিন্ধুকে আছে বুঝি? কর্ত্রীর সংকেত অনুসারে দাসী বলিল, দোহাই, তোমরা এদিকে আসিও না। আম্মা সাহেব কেবল নটটা রাখিয়াছেন যে পরশুদিন বিয়া, একেবারে কোনো গহনা রহিল না। নটটাও না থাকিলে বিয়া হয় কি করিয়া? তা যদি তোমরা চাও তবে নেও, নথ লও, পর্দার এদিকে আসিও না। চোরেরা ভারী খুশি হইয়া পরস্পর গল্প করিতে করিতে চলিয়া গেল। তখন রাত্রি 3টা কি 4টা। এত সহজে সিদ্ধি লাভ করায় আনন্দের আতিশয্যে তাহারা একটু জোরে কথা কহিয়াছিল। পথে চৌকিদার তাহা শুনিতে পাইয়া তাহাদিগকে ধরিবার জন্য তাড়া করে। সকলে পলাইল। একটি চোর হোঁচট খাইয়া পড়িয়া যাওয়ায় চৌকিদার তাহাকে ধরিয়া ফেলিল। অগত্যা সে চৌকিদারের সঙ্গে চুরি করা বাড়ি দেখাইয়া দিতে গেল। ততক্ষণে ভোর হইয়াছে। চৌকিদার গিয়া দেখে বিবি সাহেবা তখনও পর্দার অন্তরাল হইতে বাহির হন নাই। যদি বেটারা আবার আসে তবে তাহাকে দেখিতে পাইবে যে। দাসীকেও চেঁচামেচি করিতে দেন নাই যে শোরগোল শুনিয়া যদি কোনো পুরুষ মানুষ তাহার ঘরে প্রবেশ করে। চোরের হাতে সর্বস্ব সমর্পণ করিয়া তিনি অবরোধ প্রথার সম্মান রক্ষা করিলেন। 10 কোন জমিদার গৃহিণী ছোট ভাইয়ের বউ আনিবার জন্য ভাইয়ের শ্বশুর বাড়ি গিয়াছেন। একদিন হঠাৎ গিয়া দেখেন নববধূকে তাহার ভাতৃবধূ ভাত খাওয়াইতেছেন। ভাতের বাসনে একটা কাঁচা মরিচ ছিল। তিনি সরল মনে জিজ্ঞাসা করিলেন, আমাদের বউ ঝাল খাইতে ভালোবাসে নাকি? বউয়ের ভাবিজান উত্তর দিলেন, হ্যাঁ, বড্ড ঝাল খায়। পরে তিনি বউ লইয়া নৌকাযোগে কলিকাতায় আসিলেন। পথে 3-4 দিন নৌকায় থাকা হইল। এই সময় তিনি যাহা কিছু রান্না করাইতেন তাহাতেই অতিরিক্ত ঝাল দেওয়াইতেন। আসল কথা এই যে বউ মোটেই ঝাল খাইতে অভ্যস্তা নহেন। খাইবার সময় কাঁচা লঙ্কার খুশবু শুকিয়া শুকিয়া ভাত খাইতেছিল। তাই ঠাট্টা করিয়া তাহার ভাবিজান ঝাল খাওয়ার কথা বলিয়াছিলেন। ফলে বেচারির প্রাণ লইয়া টানাটানি। ননদ মহাশয় কাঁচা লঙ্কা দিয়া মুড়ি মাখিয়া ভাই বউকে আদর করিয়া কাছে বসাইয়া খাওয়াইতেন। বউয়ের 2 চক্ষু বহিয়া টস টস করিয়া জল পড়িল। মুখ জিহ্বা পুড়িয়া যাইত। তবু বড় ননদকে মুখ ফুটিয়ে সে কথা বলেন নাই যে তিনি ঝাল খান না। ও সর্বনাশ! একে নতুন বউ, তাতে বড় ননদ, প্রাণ গেলেও কথা কহিতে নাই। 11 গত 1924 সনে আমি আড়াই গিয়াছিলাম। আমার 2 নাতনির বিবাহ একসঙ্গে হইতেছিল। সেই বিবাহের নিমন্ত্রণে গিয়াছিলাম। নাতনিদের ডাক নাম মঙ্গু ও সবু। বেচারীরা তখন মাইয়াখানায় ছিল। কলিকাতায় তো বিবাহের পাত্র 5-6 দিন পূর্বে মাইয়াখানা নামক বন্দিখানায় মেয়েকে রাখে। কিন্তু বেহার অঞ্চলে 6-7 মাস পর্যন্ত এরূপ নির্জন কারাবাসে রাখিয়া মেয়েদের আদমরা করে। আমি মজুদ জেলখানায় গিয়া অধিকক্ষণ বসিতে পারি না। সেই রুদ্ধগৃহে আমার দম আটকাইয়া আসে। শেষে একদিন একটা জানলা একটু খুলিয়া দিলাম। 2 মিনিট পরেই এক মাতব্বর বিবি, দুলহিনকো হাওয়া লাগেগি বলিয়া জানালা বন্ধ করিয়া দিলেন। আমি আর তিষ্ঠতে না পারিয়া উঠিয়া আসিলাম। আমি সবুদের জেলখানায় গিয়া মোটেই বসিতে পারিলাম না। কিন্তু সে বেচারীরা 6 মাস হইতে সেই রুদ্ধ কারাগারে ছিল। শেষে সবুর হিস্টেরিয়া রোগ হইয়া গেল। এইরূপে আমাদের অবরোধে বাস করিতে অভ্যস্ত করা হয়। 12 পশ্চিম দেশের এক হিন্দু বধূ তাহার শাশুড়ি ও স্বামীর সহিত গঙ্গা স্নানে গিয়াছিল। স্নান শেষ করিয়া ফিরিবার সময় তাহার শাশুড়ি ও স্বামীকে ভিড়ের মধ্যে দেখিতে পাইল না। অবশেষে সে এক ভদ্রলোকের পিছু পিছু চলিল। কতক্ষণ পরে পুলিশের হল্লা। সেই ভদ্রলোককে ধরিয়া কনস্টেবল বলে, তুমি অমুকের বউ ভাগাইয়া লইয়া যাইতেছ। তিনি আচম্বিতে ফিরিয়া দেখেন, আরে এ কাহার বউ? পিছন হইতে তাহার কাছার খুঁটি ধরিয়া আসিতেছে।
প্রশ্ন করায় বধূ বলিল, সর্বক্ষণ মাথায় ঘোমটা দিয়া থাকে, নিজের স্বামীকে সে কখনো ভালো করিয়া দেখে নাই। স্বামীর পরিধানে হলদে পাড়ের ধুতি ছিল, তাহাই সে দেখিয়াছে। এই ভদ্রলোকের ধুতির পার হলদে দেখিয়া সে তাহার সঙ্গ লইয়াছে। ১৩ আজিকার ঘটনা শুনুন। ২৮ জুন ১৯২৯। স্কুলের একটি মেয়ের বাপ লম্বা চওড়া চিঠি লিখিয়াছেন যে মোটের বাস তাহার গলির ভেতর যায় না বলিয়া তাহার মেয়েকে বোরকা পরিয়া মামার অর্থাৎ চাকরানির সহিত হাঁটিয়া বাড়ি আসিতে হয়। গতকাল গলিতে এক ব্যক্তি চায়ের পাত্র হাতে লইয়া যাইতেছিল, তাহার ধাক্কা লাগিয়া হীরার অর্থাৎ তাহার মেয়ের কাপড়ে চা পড়িয়া গিয়া কাপড় নষ্ট হইয়াছে। আমি চিঠিখানা আমাদের জনৈক শিক্ষয়িত্রীর হাতে দিয়া ইহার তদন্ত করিতে বলিলাম। তিনি ফিরিয়া আসিয়া উর্দু ভাষায় যাহা বলিলেন তাহার অনুবাদ এই। অনুসন্ধানে জানিলাম হীরার বোরকায় চক্ষু নাই, হীরা কা বোরকা মে আঁখ নেহি হয়। অন্য মেয়েরা বলিল তাহারা গাড়ি হইতে দেখে মামা প্রায় হীরাকে কোলের নিকট লইয়া হাঁটাইয়া লইয়া যায়। বোরকায় চক্ষু না থাকায় হীরা ঠিকমতো হাঁটিতে পারে না। সেদিন একটা বিড়ালের গায়ে পড়িয়া গিয়াছিল, কখনো হোঁচট খায়। গতকল্য হীরাই সে চায়ের পাত্রবাহী লোকের গায়ে ধাক্কা দিয়া তাহার চা ফেলিয়া দিয়াছে। দেখুন দেখি, হীরার বয়স মাত্র ৯ বৎসর। এতটুকু বালিকাকে অন্ধ বোরকা পরিয়া পথ চলিতে হইবে, ইহা না করিলে অবরোধে সম্মান রক্ষা হয় না। ১৪ প্রায় ২১-২২ বৎসর পূর্বেকার ঘটনা। আমার দুঃসম্পর্কিয়া এক মামি শাশুড়ি ভাগলপুর হইতে পাটনা যাইতেছিলেন। সঙ্গে মাত্র একজন পরিচারিকা ছিল। কিউল স্টেশনে ট্রেন বদল করিতে হয়। মামানি সাহেব অপর ট্রেনে উঠিবার সময় তাহার প্রকাণ্ড বোরকায় জড়াইয়া ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়িয়া গেলেন। স্টেশনে সে সময় মামানি চাকরানি ছাড়া অপর কোনো স্ত্রীলোক ছিল না। কুলিরা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া তুলিতে অগ্রসর হওয়ায় চাকরানি দোহাই দিয়া নিষেধ করিল, খবরদার, কেহ বিবি সাহেবার গায়ে হাত দিও না। সে একা অনেক টানাটানি করিয়া কিছুতেই তাহাকে তুলিতে পারিল না। প্রায় ৮ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করার পর ট্রেন ছাড়িয়া দিল। ট্রেনের সংঘর্ষে মামানি সাহেব পিষিয়া ছিন্নভিন্ন হইয়া গেলেন। কোথায় তাহার বোরকা আর কোথায় তিনি? স্টেশন ভরা লোক সবিস্ময়ে দাঁড়াইয়া এই লোমহর্ষক ব্যাপার দেখিল। কেহ তাহার সাহায্য করিতে অনুমতি পাইল না। পরে তাহার চূর্ণপ্রায় দেহ একটা গুদামে রাখা হইল। তাহার চাকরানি প্রাণপণে বিনাইয়া কাঁদিল আর তাহাকে বাতাস করিতে থাকিল। এই অবস্থায় ১১ ঘণ্টা অতিবাহিত হইবার পর তিনি দেহ ত্যাগ করিলেন। কি ভীষণ মৃত্যু! ১৫ হুগলিতে এক বড়লোকের বাড়িতে বিবাহ উপলক্ষে এক কামরায় অনেক বিবি জড়ো হইয়াছেন। রাত্রি ১২টার সময় বোধ হইল কেহ বাহির হইতে কামরার দরজা ঠেলিতেছে, জোরে আস্তে নানা প্রকারে দরজা ঠেলিতেছে। বিবিরা সকলে জাগিয়া উঠিয়া থরথর কাঁপিতে লাগিলেন। নিশ্চয়ই চোর দ্বার ভাঙ্গিয়া গৃহে প্রবেশ করিবে আর বিবিদের দেখিয়া ফেলিবে। তখন এক জাহাবাজ বিবি সমস্ত অলঙ্কার পরিয়া ফেলিলেন, অবশিষ্ট পুটলি বাঁধিয়া চাপা দিয়া ঢাকিয়া রাখিলেন। পরে বোরকা পরিয়া দ্বার খুলিলেন। দ্বারের বাহিরে ছিল একটা কুকুরি, তাহার বাচ্চা দুটি ঘটনাবশত কামরার ভেতর ছিল আর সে ছিল বাহিরে। বাচ্চার নিকট আসিবার জন্য সেই কুকুরি দরজা ঠেলিতেছিল। ১৬ বেহার শরীফের এক বড়লোক দার্জিলিং যাইতেছিলেন। তাহার সঙ্গে ১ ডজন মানব বোঝা অর্থাৎ হিউম্যান লাগেজ অর্থাৎ মাসি পিসি প্রভৃতি ৭ জন মহিলা এবং ৬ হইতে ১৩ বৎসর বয়সের ৫ জন বালিকা। তাহারা যথাক্রমে ট্রেন ও স্টিমার বদল করিবার সময় সর্বত্রই পালকির ব্যবস্থা করিয়াছিলেন। মণিহারি ঘাট, ফকরিগলি ঘাট ইত্যাদিতে পালকি ছিল। বিবিদের পালকিতে পুরিয়া স্টিমারের ডেকে রাখা হইল। আবার ট্রেনে উঠিবার সময় তাহাদিগকে পালকি সহ মালগাড়িতে দেওয়া হইত। কিন্তু বি রেলওয়ে লাইনে আর পালকি পাওয়া গেল না। তখন তাহারা ট্রেনে রিজার্ভ করা 2nd ক্লাসের গাড়িতে বসিতে বাধ্য হইলেন। শিলিগুড়ি স্টেশনেও পালকি বেহারা পাওয়া গেল না। এত বড় বিপদ! বিবিরা দার্জিলিংয়ে ট্রেনে উঠিবেন কি করিয়া? অতঃপর 2টা চাদর 4 জন লোকে 2 দিকে ধরিল। সেই চাদরের বেড়ার মধ্যে বিবিরা চলিলেন। হতভাগা পর্দাধারী চাকরেরা ঠিক তাল রাখিয়া পার্বত্য বন্ধুর পথে হাঁটিতে পারিতেছিল না। কখনো ডাইনের পর্দা আগে যায়, বামের পর্দা পেছনে থাকে, কখনো বামের পর্দা অগ্রসর হয় আর ডাইনের পর্দা পশ্চাতে। বেচারি বিবিরা হাঁটিতে আরও অপটু। তাহারা পর্দা ছাড়িয়া কখনো আগে যান, কখনো পিছে রহিয়া যান, কাহারও জুতা খসিয়া রহিয়া গেল, কাহারা দোপাট্টা উড়িয়া গেল। ১৭ প্রায় ১৪ বৎসর পূর্বে আমাদের স্কুলে একজন লখনৌ নিবাসী শিক্ষয়িত্রী ছিলেন, নাম আখতর জাহা।
তাহার 3টি কন্যাও এই স্কুলে পড়িত। একদিন তিনি একালের মেয়েদের নির্লজ্জতার বিষয় আলোচনা প্রসঙ্গে নিজের মেয়েদের বেহায়াপনার কথা বলিয়া দুঃখ প্রকাশ করিলেন। কথায় কথায় নিজের বধূ জীবনের একটা গল্প বলিলেন। 11 বৎসর বয়সে তাহার বিবাহ হইয়াছিল। শ্বশুরবাড়ি গিয়া তাহাকে এক নির্জন কক্ষে থাকিতে হইত। তাহার এক ছোট ননদ দিনে 3-4 বার আসিয়া তাহাকে প্রয়োজন মতো বাথরুমে পৌঁছাইয়া দিত। একদিন কি কারণে সে অনেকক্ষণ পর্যন্ত তাহার সংবাদ লয় নাই। এদিকে বেচারি প্রকৃতির তাড়নায় অধীর হইয়া পড়িলেন। লক্ষ্ণৌয়ে মেয়েকে বড় বড় তামার পানদান যৌতুক দেওয়া হয়। তাহার মস্ত পানদানটা সেই কক্ষেই ছিল। তিনি পানদান খুলিয়া সুপারির ডিবেটা বাহির করিয়া সুপারিগুলি একটা রুমালে ঢালিয়া ফেলিলেন। পরে তিনি সেই ডিবেটা যে জিনিস দ্বারা পূর্ণ করিয়া খাটের নিচে রাখিলেন তাহা লিখিতব্য নহে। সন্ধ্যার সময় তাহার পিত্রালয়ের চাকরানী বিছানা ঝাড়িতে আসিলে তিনি তাহার গলা ধরিয়া কাঁদিয়া ডিবের দুর্দশার কথা বলিলেন। সে তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, থাক, তুমি কেঁদো না, আমি কালই ডিবেটা কালাই করাইয়া আনিয়া দিব। সুপারি এখন রুমালেই বাঁধা থাকুক। 18 লাহোরের জনৈক ভুক্তভোগী ডাক্তার সাহেবের রোগিণী দর্শনের বর্ণনা এই। সচরাচর ডাক্তার আসিলে 2 জন চাকরানী রোগিণীর পালঙ্কে শিওরে ও পায়ের দিকে একটা মোটা বড় দোলাই ধরিয়া দাঁড়ায়। ডাক্তার সেই দোলাইয়ের একটু ফাঁকের ভিতর হাত দিয়া রোগিণীর নাড়ি পরীক্ষা করেন। উল্লেখ্য, আমাকে জনৈক নন পর্দা মহিলা জিজ্ঞাসা করিয়াছিলেন, লেডি ডাক্তারের অভাবে পুরুষ ডাক্তারকে জিহ্বা দেখাইতে হইলে আপনি কি করিবেন? দোলাই ফুটা করিয়া তাহার ভিতর হইতে জিহ্বা বাহির করিয়া দেখাইবেন নাকি? আমি পাঠিকা ভগিনীদিগকে ওই প্রশ্নের এবং আমার নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করি। ডাক্তারকে চোখ, দাঁত এবং কান দেখাইতে হইলে তাহারা কি উপায় দেখাইবেন? এক বেগম সাহেবা নিউমোনিয়া রোগে ভুগিতেছিলেন। আমি বলিলাম, ফেফড়ার অবস্থা দেখা দরকার। আমি পিঠের দিক হইতে দেখিয়া লইব। হুকুম হইল, স্থেতিস্কোপের নল যেখানে বলেন চাকরানি রাখিয়া দিবে। সকলেই জানেন ফেফড়া বিভিন্ন স্থান হইতে পরীক্ষা করিলে পর রোগ নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু আমি অগত্যা কর্তার হুকুমে রাজি হইলাম। চাকরানি নলটা দোলাইয়ের ভেতর বেগম সাহেবের কোমরের নেফায় অর্থাৎ পায়জামার উপরাংশের কিছু উপরে রাখিল। কিছুক্ষণ পরে আমি আশ্চর্য হইলাম যে কোনো শব্দ শুনিতে পাই না কেন। দুঃসাহসে ভর দিয়া দোলাই একটু উঠাইয়া দেখি কি নলটা কোমরে লাগানো হইয়াছে। আমি বিরক্ত হইয়া উঠিয়া আসিলাম। উল্লেখ্য, ডাক্তার সাহেবের নিজের ভাষায় শুনুন, লা হাওলা ওয়ালা কুওয়াত। मैं दिख होकर उठाया और नाब साहब पूछते हैं कि क्या पता लगा? मैं क्या बात बताता कि क्या पता लगा? 19 জনৈক রেলপথে ভ্রমণকারীর বৃত্তান্তের সারাংশ এই। স্টেশনের টিকিট কেটে মনে মনে একটা হিসেব করলাম। 3খানা ইন্টার ক্লাসের টিকিটের দরুন 1.5 মণ জিনিস নিতে পারবো, কিন্তু আমাদের জিনিসপত্র ওজন করলে 5 মণের কম কিছুতেই হবে না। অনেক ভেবেচিন্তে লাগেজ না করাই ঠিক করলাম। মেয়েদের গাড়িতে জিনিসপত্র তুলে দিলে আর কে চেক করতে আসবে? খোকা জিজ্ঞাসা করলে, তোমার সঙ্গে কোনো জ্যান্ত লাগেজ আছে নাকি? আবার আছে নাকি? একেবারে এক জোড়া, একে বুড়ি, তাই আবার থুতথুরি। খোকা বললে, তবেই সেরেছে। যখন ঘুম ভাঙল তখন বেশ রাত হয়েছে। অনুমানে বুঝলাম একটা বড় স্টেশনে গাড়ি থেমে আছে। হঠাৎ মনে হলো বহরমপুর হবে হয়তো। দরজাটা খুলে নামতে যাব, এমন সময় মনে হলো যেন শুনতে পেলাম আমারই নাম ধরে কারা ডাকাডাকি করছে। ও টুনু, টুনু, এ তো ভারী বিপদে আজ পড়লাম, টুনু রে। একে মেয়েলি গলা, তার উপর আবার করুণ। আমি ব্যস্ত হয়ে তাড়াতাড়ি নেমে পড়লাম। দেখলাম 2 বুড়ি মাটিতে দাঁড়িয়ে মহা কান্নাকাটি শুরু করেছে, আর জিনিসপত্রগুলো সব নামানো হয়েছে। চারদিকে 3-4 জন কুলি ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আমার মেজাজ গরম হয়ে উঠল। টিটিসি অর্থাৎ চেকারগুলো রাত্রিবেলা মেয়েদের গাড়ি চেক করে, মালপত্র সব নামিয়ে দেবে, এ তো কম অন্যায় কথা নয়। আমি কুলিগুলোকে খুব বকে দিলাম। জিনিসপত্র আবার গাড়িতে তুলে দিতে বললাম। আর একবার কুলিগুলোকে এক চোট বকে দিলাম এবং টিটিসিদের নামে যে রিপোর্ট করতে হবে সেরকমও অনেক কথা বললাম। ঠাকুমা কেঁদে বললেন, আরে টুনু, আমরা যে এসে পড়েছি। অবশেষে একটা কুলি সাহস করে বললে, বাবু ঘাট আ গিয়া। আমি ঠাকুমাকে বললাম, তাহলে টিটিসি চেক করে নামিয়ে যায়নি? ঘাটে এসে পড়েছ, সে কথা আমাকে আগে বললেই হতো, এজন্য কান্নাকাটি কেন? 20 জনৈক পাঞ্জাবি বেগম সাহেবা নিম্নলিখিত গল্প কোনো উর্দু কাগজে লিখিয়াছেন। আমরা একটা গ্রামে কিছুকাল ছিলাম। একবার
তত্রত্য কোনো সম্ভ্রান্ত লোকের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। সেখানে গিয়া কুমারী মেয়েদের প্রতি যে অত্যধিক জুলুম হইতে দেখিলাম, তাহাতে আমি প্রাণে বড় আঘাত পাইলাম। আমরা যথাসময়ে তথায় পৌঁছিয়া জিজ্ঞাসা করিলাম, বাড়ির মেয়েরা কোথায়? শুনিতে পাইলাম, তাহারা সকলে রান্নাঘরে বসিয়া আছে। আমি তাহাদের সহিত সাক্ষাৎ করিতে চাহিলে কেবল একা আমাকে সেইখানে ডাকিয়া লওয়া হইল। রান্নাঘরে ভয়ানক গরম, আর স্থানও অতিশয় অল্প। কিন্তু উপায়ন্তর না দেখিয়া সেইখানে বসিয়া সেই মজলুম কিন্তু মিষ্টভাষিনী বালিকাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলাম। একজন দয়াবতী বিবি আমাদের প্রতি কৃপা পরবশ হইয়া বলিলেন, তোমরা সাবধানে লুকাইয়া উপরে চলিয়া যাও। আমি মনে করিলাম সম্ভবত পুরুষ মানুষদের সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে, তাই সাবধানে লুকাইয়া যাইতে বলিলেন। কিন্তু পরে জানিলাম এ পর্দা সাধারণ অভ্যাগতা মহিলাদের বিরুদ্ধে ছিল। উক্ত বিবি সাহেবার হুকুমে দুইজন মেয়ে মানুষ মোটা চাদর ধরিয়া পর্দা করিল। আমরা সেই চাদরের অন্তরাল হইতে উপরে চলিয়া গেলাম। উপরে গিয়া আমি আরও বিপদে পড়িলাম। আমি মনে করিয়াছিলাম ছাদের উপর আরামে বসিবার কোনো কামরা হইবে, অথবা কমপক্ষে বর্ষাতি চালা হইবে, কিন্তু সেখানে কিছুই ছিল না। একে তো প্রখর রৌদ্র, দ্বিতীয়ত বসিবারও কিছু ছিল না। সমস্ত ছাদ জুড়িয়া অর্ধশুষ্ক ঘুটে ছড়ানো ছিল, তাহার দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত হইতেছিল। বহু কষ্টে একজন চাকরানী একটা খাটিয়া আনিয়া দিল। আমরা অগত্যা তাহাতেই বসিলাম। নিচে বাজনা বাজিতেছিল, উৎসব হইতেছিল, কিন্তু অভাগিনী অনুরা বালিকা কয়টি অপরাধিনীর ন্যায় রৌদ্রে বসিয়া ঘুটের দুর্গন্ধে হাঁপাইতেছিল। কেহই ইহাদের আরামের জন্য এতটুকু খেয়াল করিতেছিল না। ২১। বঙ্গদেশের কোনো জমিদারের বাড়ি পূর্ণাহের উৎসব উপলক্ষে নাচগান হইতেছিল। নর্তকীরা বাহিরে যেখানে বিরাট শামিয়ানার নিচে নাচিতেছিল, সে স্থানটা বাড়ির দেউড়ির কামরা হইতে দেখা যাইত। কিন্তু বাড়ির কোনো বিবি সে দেউড়ির ঘরে যান নাই। নৃত্য দর্শন ও সঙ্গীত শ্রবণের সৌভাগ্য লইয়া বিবিরা ধরাধামে আসেন নাই। জমিদার সাহেবের একটি ৩ বৎসর বয়স্কা কন্যা ছিল। মেয়েটি দিব্যি গৌরাঙ্গী। তাহাকে আদর করিয়া কেহ বলিত চিনির পুতুল, কেহ বলিত ননির পুতুল। নাম সাবেরা। ভোরের সময় রৌশন চৌকির ভৌরবে আলাপে নিদ্রিত পাখিরা জাগিয়া কলরব আরম্ভ করিয়াছে। সাবেরার খেলাইও, আধুনিক ভাষায় আয়া, জাগিয়া উঠিয়াছে। তাহার সাধ হইল একটু নাচ দেখিতে যাইবে, কিন্তু সাবেরা তখনও ঘুমাইতেছিল। সুতরাং খেলাই সে নিদ্রিতা শিশুকে কোলে লইয়া দেউড়ির ঘরে নাচ দেখিতে গেল। যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। কর্তা সেই সময় বহির্বাটি হইতে অন্তপুরে আসিতেছিলেন। দেখিলেন সাবেরাকে কোলে লইয়া খেলাই খড়খড়ির পাখি তুলিয়া তামাশা দেখিতেছিল। তাহার হাতে একটা মোটা লাঠি ছিল। তিনি সেই লাঠি দিয়া খেলাইকে প্রহার আরম্ভ করিলেন। খেলাইয়া চিৎকারে বিবিরা দৌড়িয়া দেউড়ি ঘরে আসিলেন। এক লাঠি লাগিল সাবেরার উরুতে। তখন কর্তার ভাতৃবন্ধু অগ্রসর হইয়া বলিলেন, ছোট সাহেব করেন কি, করেন কি? মেয়ে মেরে ফেলবেন। প্রহার বৃষ্টি তৎক্ষণাৎ থামিয়া গেল। জমিদার সাহেব সক্রোধে কহিলেন, হতভাগী, নিজের নাচ দেখবি দেখ না, কিন্তু আমার মেয়েকে দেখাতে আনলি কেন? কিন্তু প্রকৃতপক্ষে শিশু তো খেলাইয়ের কাঁধে মাথা রাখিয়া গভীর নিদ্রায় মগ্ন ছিল। সে বেচারি কিছুই দেখে নাই। বাড়িময় শোরগোল পড়িয়া গেল। সাবেরা দুধের মতো সাদা ধবধবে উরুতে লাঠির আঘাতে এক বিশ্রী কালো দাগ দেখিয়া কর্তাও মরমে মরিয়া গেলেন। এইরূপে লাঠির গুতায় আমাদের অবরোধ কারায় বন্দী করা হইয়াছে। ২২। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে ভরা সন্ধ্যার সময় এক ভদ্রলোক ট্রেনের অপেক্ষায় পায়চারি করিতেছিলেন। কিছু দূরে আর একজন ভদ্রলোক দাঁড়াইয়াছিলেন। তাহার পার্শ্বে একগাদা বিছানা ইত্যাদি ছিল। পূর্বোক্ত ভদ্রলোক কিঞ্চিৎ ক্লান্তি বোধ করায় উক্ত গাদার উপর বসিতে গেলেন। তিনি বসিবা মাত্র বিছানা নড়িয়া উঠিল। তিনি তৎক্ষণাৎ সভয়ে লাফাইয়া উঠিলেন। এমন সময় সেই দণ্ডায়মান ভদ্রলোক দৌড়িয়া আসিয়া সক্রোধে বলিলেন, মশাই করেন কি? আপনি স্ত্রীলোকদের মাথার উপর বসিতে গেলেন কেন? বেচারা হতভম্ব হইয়া বলিলেন, মাফ করবেন মশাই, সন্ধ্যার আধারে ভালোমতো দেখিতে পাই নাই, তাই বিছানার গাদা মনে করিয়া বসিয়াছিলাম। বিছানা নড়িয়া উঠায় আমি ভয় পাইয়াছিলাম যে একই ব্যাপার। ২৩। অপরের কথা দূরে থাকুক, এখন নিজের কথা কিছু বলি। সবেমাত্র ৫ বছর বয়স হইতে আমাকে স্ত্রীলোকদের হইতেও পর্দা করিতে হইত। ছাই কিছুই বুঝিতাম না যে কেন কাহারও সম্মুখে যাইতে নাই, অথচ পর্দা করিতে হইত। পুরুষদের তো অন্তঃপুরে যাইতে নিষেধ, সুতরাং তাহাদের অত্যাচার আমাকে সহিতে হয় নাই। কিন্তু মেয়ে মানুষের অবাধ গতি, অথচ তাহাদের দেখিতে না দেখিতে লুকাইতে হইবে।
পাড়ার স্ত্রীলোকেরা হঠাৎ বেড়াইতে আসিত, অমনি বাড়ির কোনো লোক চক্ষুর ইশারা করিত। আমি যেন প্রাণ ভয়ে যত্রতত্র, কখনো রান্নাঘরে ঝাঁপের অন্তরালে, কখনো কোনো চাকরানির গোল করিয়া জড়াইয়া রাখা পাটির অভ্যন্তরে, কখনো তক্তপোষের নিচে লুকাইতাম। বাচ্চাওয়ালি মুরগি যেমন আকাশের চিল দেখিয়া ইঙ্গিত করিবা মাত্র তাহা ছানাগুলি মায়ের পাখার নিচে পলায়, আমাকেও সেইরূপ পলাইতে হইত। কিন্তু মুরগি ছানার তো মায়ের বুক স্বরূপ একটা নির্দিষ্ট আশ্রয় থাকে, তাহারা সেইখানে পলাইয়া থাকে। আমার জন্য সেরূপ কোনো নির্দিষ্ট নিরাপদ স্থান ছিল না। আর মুরগির ছানা স্বভাবতই মায়ের ইঙ্গিত বুঝে, আমার তো সেরূপ কোনো স্বাভাবিক ধর্ম ছিল না। তাই কোনো সময় চক্ষের ইশারা বুঝিতে না পারিয়া দৈবাত না পলাইয়া যদি কাহারও সম্মুখীন হইতাম, তবে হিতৈষিনী মুরব্বীগণ, কলিকালের মেয়েরা কি বেহায়া, কেমন বেগায়রত ইত্যাদি বলিয়া গঞ্জনা দিতে কম করিতেন না। আমার ৫ম বর্ষ বয়সে কলিকাতা থাকাকালীন আমার দ্বিতীয়া ভাতৃবধূর খালার বাড়ি বোহার হইতে ২ জন চাকরানী তাহাকে দেখিতে আসিয়াছিল। তাহাদের ফ্রি পাসপোর্ট ছিল, তাহারা সমস্ত বাড়িময় ঘুরিয়া বেড়াইত, আর আমি প্রাণ ভয়ে পলায়মান হরিণ শিশুর মতো প্রাণ হাতে লইয়া যত্রতত্র কপাটের অন্তরালে কিংবা টেবিলের নিচে পলাইয়া বেড়াইতাম। ত্রিতলে একটা নির্জন চিলকোঠা ছিল, অতি প্রত্যুষে আমাকে খেলাই কোলে করিয়া সেইখানে রাখিয়া আসিত। প্রায় সমস্ত দিন সেইখানে অনাহারে কাটাইতাম। বোহারের চাকরানিদয় সমস্ত বাড়ি তন্ন তন্ন করিয়া খুঁজিবার পর অবশেষে সেই চিলেকোঠারও সন্ধান পাইল। আমার এক সহবয়সী ভগিনী পুত্র হালু দৌড়াইয়া গিয়া আমাকে এই বিপদের সংবাদ দিল। ভাগ্যে সেখানে একটা ছাপর খাট ছিল, আমি সেই ছাপর খাটের নিচে গিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া রহিলাম। ভয়, পাছে আমার নিঃশ্বাসের সাড়া পাইয়া সেই হৃদয়হীনায় স্ত্রীলোকেরা খাটের নিচে উকি মারিয়া দেখে। সেখানে কতগুলি বাক্সপেটরা মোড়া ইত্যাদি ছিল। বেচারা হালু তাহার ৬ বৎসর বয়সের ক্ষুদ্র শক্তি লইয়া সেইগুলি টানিয়া আনিয়া আমার চারিধার দিয়া আমাকে ঘিরিয়া রাখিল। আমার খাওয়ার খোঁজ খবরও কেহ নিয়ম মতো লইত না। মাঝে মাঝে হালু খেলিতে খেলিতে চিলেকোঠায় গিয়া উপস্থিত হইলে তাহাকেই ক্ষুধা তৃষ্ণার কথা বলিতাম। সে কখনো ১ গ্লাস পানি, কখনো খানিকটা বিন্নি অর্থাৎ খই বিশেষ আনিয়া দিত, কখনো বা খাবার আনিতে গিয়া আর ফিরিয়া আসিত না। ছেলে মানুষ তো ভুলিয়া যাইত। প্রায় ৪ দিন আমাকে ওই অবস্থায় থাকিতে হইয়াছিল। ২৪ বিহার অঞ্চলে শরীফ ঘরানার মহিলাগণ সচরাচর রেলপথে ভ্রমণের পথে ট্রেনে ওঠেন না। তাহাদিগকে বনাতের পর্দা ঢাকা পালকিতে পুরিয়া সেই পালকি ট্রেনের মালগাড়িতে তুলিয়া দেওয়া হয়। ফলকথা, বিবিরা পথের দৃশ্য কিছুই দেখিতে পান না। তাহারা ব্রুকবন্ড চায়ের মতো ভ্যাকিউম টিনে প্যাক হইয়া দেশ ভ্রমণ করেন। কিন্তু এই কলিকাতার একঘর সম্ভ্রান্ত পরিবার উহার উপরও টেক্কা দিয়াছেন। তাহাদের বাড়ির বিবিদের রেলপথে কোথাও যাইতে হইলে প্রথমে তাহাদের প্রত্যেককে পালকিতে বিছানা পাতিয়া একটা তালপাতার হাত পাখা, ১ কুজা পানি এবং একটা গ্লাস সহ বন্ধ করা হয়। পরে সেই পালকিগুলি তাহাদের পিতা কিংবা পুত্রের সম্মুখে চাকরেরা যথাক্রমে ১ বনাতের পর্দা দ্বারা প্যাক করে, ২ তাহার উপর মোম জমা কাপড় দ্বারা সেলাই করে, ৩ তাহার উপর খারুয়ার কাপড়ে ঘিরিয়া সেলাই করে, ৪ তাহার পরে বোম্বাই চাদরের দ্বারা সেলাই করে, ৫ অতঃপর সর্বপরে চট মোড়াই করিয়া সেলাই করে। এই সেলাই ব্যাপার ৩-৪ ঘণ্টা ব্যাপিয়া হয়, আর সেই ৪ ঘণ্টা পর্যন্ত বাড়ির কর্তা ঠায় উপস্থিত থাকিয়া খাড়া পাহারা দেন। পরে বেহারা ডাকিয়া পালকিগুলি ট্রেনের ব্রেক ভ্যানে তুলিয়া দেওয়া হয়। অতঃপর গন্তব্যস্থানে পৌঁছাবার পর পুনরায় পুরুষ অভিভাবকের সম্মুখে ক্রমান্বয়ে পালকিগুলি সেলাই খোলা হয়। সেলাই খুলিয়া পালকিগুলি বনাতের পর্দা ঢাকা অবস্থায় রাখিয়া চাকরেরা সরিয়া যায়। পরে কর্তা স্বয়ং এবং বাড়ির অপর আত্মীয় এবং মেয়ে মানুষেরা আসিয়া পালকির কপাট খুলিয়া মুমূর্ষা বন্দিনীদের অজ্ঞান অবস্থায় বাহির করিয়া যথারীতি মাথায় গোলাপ জল ও বরফ দিয়া, মুখে চামচ দিয়া পানি দিয়া, চোখে মুখে পানির ছিটা দিয়া বাতাস করিতে থাকেন। ২ ঘণ্টা বা ততোধিক সময় শুশ্রূষার পর বিবিরা সুস্থ হন। ২৫ অবরোধবাসিনীর ১১ নং প্যারায় লিখিয়াছি যে আমি গত ১৯২৪ সনে আমার ২ নাতিনের বিবাহোপলক্ষে আরায় গিয়াছিলাম, কিন্তু আমি আরা শহরটার সেই বাড়িখানা এবং আকাশ ছাড়া আর কিছুই দেখিতে পাই নাই। আমার মেয়েকে অর্থাৎ মেয়ের মৃত্যুর পর জামাতার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে সেই কথা বলায় তিনি অতি মিনতি করিয়া আমাকে বলিলেন, আম্মা, আপনি যদি দয়া করিয়া শহর দেখিতে চান, তবে আমরাও আপনার জুতার বরকতে শহরটা একটু দেখিয়া লইব। আমরা ৭ বছর হইতে এখানে আছি, কিন্তু শহরের কিছুই দেখি নাই। সদ্য পরিণীতা মজু এবং সবুও সকাতরে বলিল, হ্যাঁ নানি আম্মা,
আপনি আব্বাকে বলিলেই হইবে। আমি ক্রমান্বয়ে কয়েকদিন বাবা জীবনকে একখানা গাড়ি সংগ্রহ করিয়া দিতে বলায় তিনি প্রতিদিনই অতি বিনীতভাবে জানাইতেন যে গাড়ি পাওয়া যায় না। শেষের দিন বিকালে তাহার 11 বছর বয়স্ক পুত্র আমাদের সংবাদ দিল যে যদিবা একটা ভাড়াটে গাড়ি আসিয়াছে, কিন্তু তাহার জানলার একটা পাখি ভাঙা। মজু অতি আগ্রহের সহিত বলিল, সেখানটায় আমরা পর্দা করিয়া লইব। আল্লাহর রাস্তে তুমি গাড়ি ফেরত দিও না। সবু ফিসফিস করিয়া বলিল, ভালোই হইয়াছে, ওই ভাঙা জানলা দিয়ে ভালোমতো দেখা যাইবে। আমরা যতবারই গাড়িতে উঠিতে যাইবার জন্য ভাড়া দিই ততবারই শুনি, সবুর করুন, বাহিরে এখনো পর্দা হয় নাই। কিছুক্ষণ পরে গাড়িতে গিয়ে দেখি সোবহান আল্লাহ, 2-3খানা বোম্বাইয়ের চাদর দিয়া গাড়িটা সম্পূর্ণ ঢাকিয়া ফেলা হইয়াছে। জামাতা স্বয়ং গাড়ির দরজা খুলিয়া দিলেন। আমরা গাড়িতে উঠিবার পর তিনি স্বহস্তে কাপড় দিয়ে দরজা বাঁধিয়া দিলেন। গাড়ি কিছু দূরে গেলে মজু সবুকে বলিল, দেখো এখন ভাঙা জানলা দিয়া। সেই পর্দার এক স্থলে ছিল একটা ছিদ্র। মজু, সবু এবং তাহাদের মাতা সেই দিকে ঝুঁকিয়া পড়িয়া দেখিতে লাগিলেন। আমি আর সে ফুটা দিয়া দেখিবার জন্য তাহাদের সহিত কাড়াকাড়ি করিলাম না। ২৬। আমাদের ন্যায় আমাদের নামগুলি পর্যন্ত পর্দানসীনা। মেয়েদের নাম জানা যায় কেবল তাহাদের বিবাহের কাবিন লিখিবার সময়। এক মস্ত জমিদারের 3 কন্যার বিবাহ একই সঙ্গে হইতেছিল। মেয়েদের ডাকনাম বড় গেন্দোলা, মেজ গেন্দোলা এবং ছোট গেন্দোলা। প্রকৃত নাম কেহই জানে না। তাহাদের সম্পর্কের এক চাচা হইলেন বিবাহ পড়াইবার মোল্লা। কন্যাদের বয়স অনুসারে 3 জন বরের বয়সেরও তারতম্য ছিল। 3 জন বরই বিবাহ কেন্দ্রে অনুপস্থিত। আমরা পাঠিকাদের সুবিধার নিমিত্ত বরদিগকে বয়স অনুসারে 1 নং, 2 নং এবং 3 নং বলিব। মোল্লা সাহেবের হাতে 3 বর এবং 3 কন্যার নামের তালিকা দেওয়া হইয়াছে। তিনি যথাসময়ে বিবাহের মন্ত্র পড়াইতে বসিয়া ভ্রমবশত বর ও কন্যাদের নাম গোলমাল করিয়া 1 নং বরের সহিত ছোট গেন্দোলার বিবাহ দিয়া দিলেন। 3 নং বরের সহিত মেজ গেন্দোলার বিবাহ দিলেন। এখন 2 নং বরের সহিত বড় গেন্দোলার বিবাহের পালা। মেজ ও ছোট গেন্দোলার বয়স খুব অল্প, 11 এবং 7 বৎসর, তাই তাহারা কোনো উচ্চবাচ্য করে নাই। কিন্তু বড় গেন্দোলার বয়স 19 বৎসর। সে লুকাইয়া ছাপাইয়া মুরব্বীদের কথাবার্তা শুনিয়া জানিয়াছিল তাহার বিবাহ হইবে 1 নং বরের সহিত, আর বরের নামও তাহার জানা ছিল। সুতরাং 2 নং বরের নাম লইয়া মোল্লা সাহেব যখন বড় গেন্দোলার এজেন্ট চাহিলেন, সে আর কিছুতেই মুখ খোলে না। মা মাসির উৎপীড়ন সহ্য করিয়াও যখন সে কিছু বলিল না, তখন তাহার মাতা আর ধৈর্য ধারণ করিতে না পারিয়া মোল্লা সাহেবকে বলিলেন, হ্যাঁ, গেন্দোলা হু বলেছে, বিয়ে হয়ে গেছে, তুমি আর কতক্ষণ হয়রান হবে। তিনি বলিলেন, আমরা গেন্দোলার মুখের হু শুনি নাই, তবে কি আপনার হু লইয়া আপনারই বিবাহ পড়াইব নাকি? তদুত্তরে কনের মা তাহার পিঠে এক বিরাট কিল বসাইয়া দিলেন। অবশেষে গেন্দোলা বেচারি হু বলিল কিনা আমরা সে খবর রাখি না। এদিকে যথাসময়ে টেলিগ্রাফ চোখে 30 বৎসর বয়স্ক 1 নং বর যখন জানিলেন যে তাহার বিবাহ হইয়াছে 19 বৎসর বয়স্কা বড় গেন্দোলার পরিবর্তে সর্বকনিষ্ঠা 7ম বর্ষিয়া ছোট গেন্দোলার সহিত, তখন তিনি চটিয়া লাল হইলেন। শাশুড়িকে লিখিলেন কন্যা বদল করিয়া দিতে, নচেত তিনি তাহার বিরুদ্ধে জুয়াচুরির মোকদ্দমা আনিবেন ইত্যাদি ইত্যাদি। 27। প্রায় 10-11 বৎসরের ঘটনা। বলিয়াছি তো বেহার অঞ্চলে বিবাহের 3 মাস পূর্বে মাইয়াখানায় বন্দি করিয়া মেয়েদের আত্মরা করা হয়। ও কখনো ওই বন্দিশালায় বসিবার মেয়াদ, যদি বাড়িতে কোনো দুর্ঘটনা হইয়া বিবাহের তারিখ পিছাইয়া যায়, তবে বৎসরকালও হয়। এক বেচারি সেইরূপ 6 মাস পর্যন্ত বন্দিনী ছিল। তাহা স্নান, আহার প্রভৃতির বিষয়েও যথাবিধি যত্ন লওয়া হইত না। একেই তো বিহারী লোকেরা সহজে স্নান করিতে চায় না, তাহাতে আবার মাইয়াখানার বন্দিনী মেয়েকে কে ঘন ঘন স্নান করাইবে? ওই সময় মেয়ে মাটিতে পা রাখে না। প্রয়োজন মতো তাহাকে কোলে করিয়া স্নানাগারে লইয়া যাওয়া হয়। তাহার নড়াচড়া সম্পূর্ণ নিষেধ। সমস্ত দিন মাথা গুজিয়া একটা খাটিয়ার উপর বসিয়া থাকিতে হয়। রাত্রিকালে সেখানেই শুইতে হয়। অপরে মুখে তুলিয়া ভাতের গ্রাস খাওয়ায়, অপরে অবখোরা ধরিয়া পানি খাওয়াইয়া দেয়। মাথা চুলে জটা হয় হোক, সে নিজে মাথা আঁচড়াইতে পারিবে না। ফলকথা, প্রত্যেক বিষয়ের জন্য তাহাকে পরের মুখাপেক্ষী হইয়া থাকিতে হয়। যাহা হোক, 6 মাস অন্তর সেই মেয়েটির বিবাহ হইলে দেখা গেল সর্বদা চক্ষু বুজিয়া থাকার ফলে তাহার চক্ষু দুইটি চিরতরে নষ্ট হইয়া গিয়াছে। 28। বহুকালের ঘটনা। বহু পুণ্যফলে আরব দেশীয় কোনো মহিলা কলিকাতায় তশরিফ আনিয়াছিলেন। তিনি ভাঙা ভাঙা উর্দু বলিতে শিখিয়াছিলেন। যখন দলে দলে বিবিরা পালকি যোগে তাহার জিয়ারত করিতে আসিতেন, তিনি পালকি দেখিয়া হয়রান হইতেন যে এই আজাব কেন। একদিন পূর্ববঙ্গের এক বিবি আসিয়াছিলেন।
আরবিয়া মহিলা কুশল প্রশ্ন প্রসঙ্গে আগন্তুক বিবির স্বামীর কুশল জিজ্ঞাসা করিলে উত্তর দানকালে বাঙাল বিবি মাথার ঘুমটা টানেন আর বলেন, তানে তো ভালোই আছেন। তানার আবার কি হইব, তানে তো ভালোই আছেন। বেচারি আরবিয়া বিবি বুঝিতেই পারিলেন না যে স্বামীর কুশল বলিবার সময় ঘুমটা টানার প্রয়োজন হইল কেন। আরবিয়া বিবি বাঙালার বিবিদের পালকিতে ওঠা ব্যাপারটা কৌতুকের সহিত দাঁড়াইয়া দেখিতেন। একদিন এক বোরকা পরিহিতা পালকিতে উঠিলেন। তাহার কোলে 2 বছরের শিশু, সঙ্গে পানদান, একটা বড় কাঠের বাক্স, একটা কাপড়ের গাঁঠরি এবং 1 কুজা পানি। পালকিটার বেতের ছাউনি ভাঙা ছিল, তাহা পূর্বে কেহ লক্ষ্য করে নাই। মেহারাগণ যখন পালকি তুলিল, অমনি মড় করিয়া পালকির বেত্রাসন ভাঙিতে লাগিল। পালকির 2 পার্শ্বে 2 জন বরকন্দা চলিয়াছে। তাহারা শিশুটিকে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করিল, সাহেবজাদা, মর্মর শব্দ করে কি? কিন্তু পালকি হইতে কোনো উত্তর আসিল না। একটু পরে গেট পার হইয়া পালকিটা অত্যন্ত হালকা বোধ হওয়ায় বেহারাগণ থমকিয়া দাঁড়াইল। ওদিকে ভাঙ্গা পালকি গলাইয়া বোরকা পরা বিবি ছেলেকে আঁকড়িয়া ধরিয়া মাটিতে বসিয়া পড়িয়াছেন। গাঁটরি পানদান সব ইতস্তত বিক্ষিপ্ত। কুজা ভাঙ্গিয়া পানি পড়িয়া গিয়া ভিজিয়া গিয়াছেন, কিন্তু তবু মুখে বলেন নাই, পালকি থামাও। কলিকাতার রাস্তায় এই ব্যাপার। বেচারি আরবের বিবি তাড়াতাড়ি চাকরানি পাঠাইয়া বিবিটিকে আনাইয়া বলিলেন, বিবি, পালকির এমন তামাশা দেখিবার জন্য আমি প্রস্তুত ছিলাম না। 29। একবার আমি কোনো একটি লেডিস কনফারেন্স উপলক্ষে আলিগড়ে গিয়াছিলাম। সেখানে অভ্যাগতা মহিলাদের নানাবিধ বোরকা দেখিলাম। একজনের বোরকা কিছু অদ্ভুত ধরনের ছিল। তাহার সহিত আলাপ পরিচয়ের পর তাহার বোরকার প্রশংসা করায় তিনি বলিলেন, আর বলিবেন না, এই বোরকা লইয়া আমার যত লাঞ্ছনা হইয়াছে। পরে তিনি সেসব লাঞ্ছনার বিষয় যাহা বলিলেন তাহা এই। তিনি কোনো বাঙালি ভদ্রলোকের বাড়ি স্বাদের নিমন্ত্রণে গিয়াছিলেন। তাহাকে বোরকাসহ দেখিবা মাত্র সেখানকার মেয়েছেলেরা ভয়ে চিৎকার করিয়া কে কোথায় পালাইবে তাহার ঠিক নাই। আরও কয়েক ঘর বাঙালি ভদ্রলোকের সহিত তাহার স্বামীর আলাপ ছিল, তাই তাহাকে সকলের বাড়ি যাইতে হইত। কিন্তু যতবার যে বাড়ি গিয়াছেন ততবারই ছেলেদের সভয় চিৎকার ও কোলাহল সৃষ্টি করিয়াছেন। ছেলেরা ভয়ে থরথর কাঁপিত। তিনি একবার কলিকাতায় আসিয়াছিলেন। তাহারা 4-5 জনে বোরকাসহ খোলা মোটরে বাহির হইলে পথের ছেলেরা বলিত, ও মা, ওগুলো কি গো? একে অপরকে বলে, চুপ করো, এই রাত্রিকালে ওগুলো ভূত না হয়ে যায় না। বাতাসে বোরকার নেকাব একটু আধটু উড়িতে দেখিলে বলিত, দেখ রে দেখ, ভূতগুলা সুর নড়ে, বাবারে পালারে। তিনি একসময় দার্জিলিং গিয়াছিলেন। ঘুম স্টেশনে পৌঁছিলে দেখিলেন সমবেত জনমণ্ডলী একটা বামন লোককে দেখিতেছে। বামনটা উচ্চতায় একটা 7-8 বছরের বালকের সমান, কিন্তু মুখটা বয়প্রাপ্ত যুবকের, মুখ ভরা দাড়ি গোঁফ। হঠাৎ তিনি দেখিলেন জনমণ্ডলীর কৌতুকপূর্ণ দৃষ্টি তাহার দিকে। দর্শকেরা সে বামন ছাড়িয়া এই বোরকাধারিণীকে দেখিতে লাগিল। অতঃপর দার্জিলিং পৌঁছিয়া তাহারা আহার আনতে বেড়াইতে বাহির হইলেন, অর্থাৎ রিক্সা গাড়িতে করিয়া যাইতেছিলেন। মেলে গিয়া দেখিলেন অনেক ভিড়। সেদিন তিব্বত হইতে সেনা ফিরিয়া আসিতেছিল। সেই দৃশ্য দেখিবার জন্য লোকের ভিড়। তাহার রিক্সাখানি পথের একধারে রাখিয়া তাহার কুলিরাও গেল তামাশা দেখিতে। কিয়ৎক্ষণ পরে তিনি দেখেন দর্শকেরা সকলেই এক একবার রিক্সার ভেতর উকি মারিয়া তাহাকে দেখিয়া যাইতেছে। তিনি পদব্রজে বেড়াইতে বাহির হইলে পথের কুকুরগুলো ঘেউ ঘেউ করিয়া তাহাকে আক্রমণ করিতে আসিত। 2-1টা পার্বত্য ঘোড়া তাহাকে দেখিয়া ভয়ে শোয়ার শুদ্ধ লাফালাফি আরম্ভ করিত। একবার চায়ের বাগানে বেড়াইতে গিয়া দেখেন 3-4 বৎসরের এক বালিকা মস্ত ঢিল তুলিয়াছে তাহাকে মারিতে। একবার তাহার পরিচিতা আরও 4-5 জন বিবির সহিত বেড়াইবার সময় একটা ক্ষুদ্র ঝর্ণার ধারে কঙ্কর বিশিষ্ট কাদায় সকলেই বোরকায় জড়াইয়া পড়িয়া গেলেন। নিকটবর্তী চা বাগান হইতে কুলিরা দৌড়িয়া আসিয়া তাহাদের তুলিল, আর স্নেহপূর্ণ ভৎসনায় বলিল, একে তো জুত্তা পড়েছ, তার উপর আবার ঘেরাটো, এ অবস্থায় তোমরা গড়াইবে না তো কি করিবে? আহা, বিবিদের কারচুবি কাজ করা দোপাট্টা কাদায় লতরপতর, আর বোরকা ভিজিয়া তরবতর। কেবল ইহাই নহে, পথের লোক রোদুদ্যমান শিশুকে চুপ করাইবার নিমিত্ত তাহাদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিত, চুপ করো, ওই দেখো মক্কা মদিনা যায়, ওই ঘেরাটোপ জড়ানো জুজুবুড়ি, ওরাই মক্কা মদিনা। 30। কোন একটি কুলে শিলে ধন্য সৎপাত্রের সহিত এক জমিদারের বয়প্রাপ্তা কন্যার বিবাহ ঠিক হইয়াছিল। কি কারণে বরের পিতার সহিত কন্যাকর্তার ঝগড়া হয় বিবাহের সম্বন্ধ ভাঙিয়া গেল। ইহাতে পাত্রী যারপন্নায় দুঃখিতা হইল। কন্যার পিতা তাড়াতাড়ি অন্য বর না পাইয়া নিজের এক দুরাচার ভ্রাতুষ্পুত্রের সহিত কন্যার বিবাহ দিতে বসিলেন।
সে বেচারি তাহার খুড়তুতো ভাইয়ের কুকীর্তির বিষয় সমস্তই অবগত ছিল। কতদিন সে নিজেই ওই মাতালটাকে তেঁতুলের শরবত খাওয়াইয়া এবং মাথায় জল ঢালিয়া তাহার মাতলামি দূর করিতে চেষ্টা করিয়াছে। সুতরাং এই বিবাহে তাহার ঘোর আপত্তি ছিল, কিন্তু পাত্রী তো মুখ, তাহার বাকশক্তি থাকিয়াও নাই। তাহার একমাত্র সম্বল নীরব রোদন, তাই সে কেবল কাঁদিয়া কাঁদিয়া চক্ষু ফুলাইয়াছে, আহার নিদ্রা ত্যাগ করিয়াছে, কিন্তু নিষ্ঠুর পিতামাতার ভ্রুক্ষেপ নাই। তাহারা ওই মাতালের সহিত তাহার বিবাহ দিবেনই দিবেন। এই রূপেই আমাদের কাঠমোল্লা শ্রেণীর মুরব্বীগণ শরীয়তের গলা টিপিয়া মারিয়া ইসলাম ও শরীয়ত রক্ষা করিতেছেন। বিবাহ সভায় বসিয়া পাত্রী কিছুতেই হু বলিতেছিল না। মাতা পিতামহী প্রভৃতির অনুনয় সাধ্য সাধনা মিষ্ট ভৎসর্ণা সবই সে দুই চক্ষের জলে ভাসাইয়া দিতেছিল। অবশেষে একজনে অতর্কিতে কন্যাকে খুব জোরে চিমটি কাটিল। সেই আঘাতে সহসা উহু বলিয়া সে কাতরধ্বনি করিয়া উঠিল। সেই উহুকে হু বলিয়া ধরিয়া লইয়া তাহার বিবাহ ক্রিয়া সমাপ্ত হইল। সোভান আল্লাহ, জয় অবরোধের জয়। ৩১। একবার কোন স্থলে চলন্ত ট্রেনে মেয়ে মানুষদের কক্ষে একটা চোর উঠিল। চোর বহাল তবিয়তে একে একে প্রত্যেকের অলঙ্কার খুলিয়া লইল, কিন্তু লজ্জায় জড়সড় লজ্জাবতী অবলা সরলা কুলবালাগণ কোনো বাধা দিলেন না। তারা সকলে ক্রমাগত ঘোমটা টানিতে থাকিলেন। তওবা তওবা, কাহা সে মর্দোয়া আগায়া বলিয়া কেহ কেহ বোরকার নেকাব টানিলেন। পরে চোর মহাশয় ট্রেনের অ্যালার্মের শিকল টানিয়া গাড়ি থামাইয়া নির্বিঘ্নে নামিয়া গেল। ৩২। ভাগ্নের জমিদার সাহেবের ডাকনাম ধরুন বাচ্চা মিয়া। তাহার পত্নীর নাম হাসিনা খাতুন। হাসিনার পিতার বিশাল সম্পত্তি, অগাধ টাকা। একবার বাচ্চা মিয়া স্ত্রীকে বলিলেন, আমার টাকার দরকার, আজই তোমার পিতার নিকট পত্র লিখাইয়া টাকা আনাইয়া দাও। যথাসময়ে টাকার পরিবর্তে তথা হইতে মিতব্যয়ের উপকারিতা সম্বন্ধে এক বক্তৃতার ন্যায় পত্র আসিল। বাচ্চা মিয়ার শ্বশুর অনেকবার জামাতাকে টাকা দিয়াছেন, এখন টাকা দানে তাহার অরতি জন্মিয়া গিয়াছে, তাই কন্যাকে টাকা না পাঠাইয়া উপদেশ পাঠাইলেন। ইহাতে বাচ্চা মিয়া রাগ করিয়া স্ত্রীর নাইয়র অর্থাৎ পিত্রালয়ে যাওয়া বন্ধ করিয়া দিলেন। একদিকে পিতামাতা কাঁদেন, অপরদিকে হাসিনা নীরবে কাঁদেন। পরস্পরে দেখা সাক্ষাৎ আর হয় না। কিছুকাল পরে হাসিনার ভ্রাতা তাহাকে দেখিতে আসিলেন। তিনি সোজা ভাঙনি না গিয়া পথে 2 ক্রোশ দূরে ফুলচোক নামক গ্রামে তাহার মাসিমার বাড়িতে উপস্থিত হইলেন। পরদিন প্রাতঃকালে ভাঙনিতে সংবাদ পাঠাইলেন যে তিনি অপরাহ্নে তথায় যাইবেন। যাতে ভ্রাতা ও ভগিনীতে দেখা না হইতে পারে, সেজন্য বাচ্চা মিয়া এক ফন্দি করিলেন। তিনি স্ত্রীকে বলিলেন যে তাহাদের লইয়া যাইবার জন্য ফুলচৌকি হইতে লোক আসিয়াছে। হাসিনা স্বামীর চালবাজি জানিতেন, সহসা তাহার কথায় বিশ্বাস করিলেন না। তিনি কোনো প্রকারে জানিতে পারিয়াছিলেন যে অদ্য অপরাহ্নে তাহার ভাইসাব আসিবেন। বাচ্চা মিয়া পুনরায় কহিলেন, ভাইসাবের মাথা ধরিয়াছে, তিনি আজ আসিতে পারিবেন না। সেই জন্য খালাম্মা ইয়ার মাহমুদ সর্দারকে পাঠাইয়াছেন আমাদের লইয়া যাইতে। তুমি আমার কথা বিশ্বাস না করো তো চলো, দেউড়ি ঘরে গিয়া সকর্ণে সর্দারের কথা শুনো। তদনুসারে দেউড়ি ঘরের দ্বারের বাহিরেই ইয়ার মাহমুদকে ডাকিয়া আনা হইল। ঘরের ভিতর হইতে বাচ্চা মিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়ার মাহমুদ, তুমি এখন ফলচুকি হইতে আইসো নাই? সে উত্তর করিল, হ্যাঁ হুজুর, আমি খবর নিয়ে আসিয়াছি। বাচ্চা মিয়া তাড়াতাড়ি অন্য কথা পারিয়া তাহাকে আর বেশি কিছু বলিতে দিলেন না। হাসিনা হাসি খুশি মাসিমার বাড়ি যাইতে প্রস্তুত হইলেন। তাহার জন্য বানাতের ঘেরাটপ ঢাকা পালকি সাজিল। তাহার বাঁদিদের জন্যে খেরুয়ার ওয়ার ঘেরা গোটা আষ্টেক ডুলি সাজিল। বাচ্চা মিয়ার মেয়ানা অর্থাৎ খোলা পালকি বিশেষ সাজিল। আরদালি, বরকন্দাজ, আশাবর্দার, সোটাবর্দার ইত্যাদি সহ তাহারা বেলা 1টার সময় রওনা হইলেন। পথে যখন হাসিনা বুঝিতে পারিলেন যে 2খানি ডিঙ্গি নৌকা জুড়িয়া তার উপর তাহার পালকি রাখিয়া নদী পার করা হইতেছে, তখন তিনি রোদন আরম্ভ করিলেন যে ফুলচৌকি যাইতে তো নদী পার হইতে হয় না। আল্লাহ রে আল্লাহ, সাপ তাহাকে এ কোন জায়গা আনিলেন? পালকিতে মাথা ঠুকিয়া কান্না ছাড়া অবরোধবাসী আর কি করিতে পারে। ৩৩। প্রায় 18 বৎসর হইল কলিকাতায় একটা 1.5 বৎসর বয়স্ক শিশুর জ্বর হইয়াছিল। তাহাদের অবরোধ অতি কঠোর, তাই অতটুকু মেয়েকেও কোনো ডাক্তার দেখিতে পারিবেন না। সুতরাং ডাক্তার আসিয়াছেন। বাড়ি ভরা যে স্ত্রীলোকেরা আছেন, তাহাদের একমাত্র শরাফত ব্যতীত আর কোনো গুণ নাই। তাহারা লেডি ডাক্তার মিস গুপ্তকে ঘিরিয়া দাঁড়াইয়া আছেন। মিস গুপ্ত দেখিয়া শুনিয়া রোগী মেয়েকে গরম জলে স্নান করাইতে চাহিলেন। ডাক্তার মিস গুপ্ত চাহেন গরম জল, বিবিরা দেখেন একে অপরের মুখ। তিনি চাহেন ঠান্ডা জল, বিবিরা বলেন, বাপরে, ঠান্ডা জলে স্নান করালে মেয়ের জ্বর বেড়ে যাবে। ফল কথা, বেচারি মিস গুপ্ত সেদিন কিছুতেই তাহাদিগকে নিজের বক্তব্য বুঝাইতে পারিলেন না। তিনি বাহিরে আসিয়া কর্তার নায়েব সাহেবকে সমস্ত বলিয়া বিদায় হইবার সময় বলিলেন,
তিনি এ বাড়িতে আর আসিবেন না। নায়েব সাহেব অনেক অনুনয় বিনয় করিয়া তাহাকে ১৬ টাকা ফি গছাইয়া দিয়া পরদিন আবার আসিতে বলিলেন। পরদিন আবার শ্রী ডাক্তার মিস গুপ্তকে লইয়া বাড়ির গিন্নিদের গণ্ডগোল আরম্ভ হইল। বেগতিক দেখিয়া নায়েব সাহেব তাহার পরিচিতা জনৈক মহিলাকে আনিয়া মিস গুপ্তের নিকট পাঠাইয়া দিলেন। বিনা পানি নায়েব সাহেবের প্রেরিতা সেই বাঙালি মহিলা আসিয়া দেখেন লেডি ডাক্তার রাগিয়া ভূত হইয়া আছেন, আর সমবেত বিবিরা দাঁড়াইয়া ভয়ে থরথর কাঁপিতেছেন। তাহাদের মুখে ধান দিলে খই ফোটে। শেষে মিস গুপ্ত গর্জন করিয়া বলিলেন, "ময় তামসা দেখলে নেহি আই হু।" বিনা পানি চুপি চুপি বিবিদের জিজ্ঞাসা করিলেন যে ব্যাপার কি। তাহারা বলিলেন, বুঝিতে পারি না। তিনি তোয়ালে চাহেন, টপ চাহেন, কিন্তু আমরা যাহা দেই তাহাই দূরে ছুড়িয়া ফেলেন। পরে তিনি মিস গুপ্তকে তাহার বিরক্তির কারণ জিজ্ঞাসা করায় তিনি হাতের ঘড়ি দেখিয়া বলিলেন, দেখুন দেখি, ৮ ঘন্টার উপর হয়ে এলো, এখন পর্যন্ত মেয়েকে স্নান করাবার জন্য কোনো জিনিস পেলুম না। বিনা সভয়ে বলিলেন, উহারা যে জিনিস দেন তাই নাকি আপনি পছন্দ করেন না? মিস গুপ্ত বলিলেন, কি করে পছন্দ করব বলুন দেখি। আমি চাই একটা বাথটাব, তাতে বসিয়ে শিশুকে স্নান করাবো। ওরা যেন আমাকে এতটুকু একটা একসেরা ডেকচি, কাজেই আমি ছুঁড়ে ফেলেছি। আপনি বলুন, এতটুকু ডেকচির ভেতর আমি শিশুকে বসাই কি করে? আমি চাই নরম পুরাতন কাপড় শিশুর গা মুছে দেবার জন্য। ওরা দেন আমাকে নূতন খসখসে তোয়ালে, কাজেই আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। আমাকে ঐশ্বর্য দেখান যে নূতন তোয়ালে আছে। এরা মনে করেন যে এরা পীর, তাই এভরিবডি শুড ওরশিপ দেম। শেষে বিনা সমস্ত জিনিস জোগাড় করিয়া দিয়া শিশুকে স্নান করাইতে মিস গুপ্তের সাহায্য করিলেন। তখন রাগ পড়িয়া গিয়া তাহার মুখে হাসি ফুটিল। বিবিরাও নিঃশ্বাস ছাড়িয়া বাঁচিলেন। ৩৪। শুনিয়াছি বঙ্গদেশের কোন শরীফ খানদানের বাড়ির নিয়ম এই যে বিবাহের সময় কন্যাকে হু বলিয়া এজেন্ট দিতে হয় না। মেয়ের কণ্ঠস্বর ওই হুটুকুই বা পরপুরুষে শুনিবে কেন? সেই জন্য বিবাহ সভায় মোটা পর্দার একদিকে পাত্রীর উকিল, সাক্ষী, আত্মীয় স্বজন এবং বরপক্ষের লোকেরা থাকে, অপর পার্শ্বে কন্যাকে লইয়া স্ত্রী লোকেরা বসে। পর্দার নিচে একটা কাঁসার থালা থাকে, থালার অর্ধেক পর্দার এপারে, অপর অর্ধাংশ পর্দার ওপারে থাকে। বিবাহের কলেমা পড়ার পর কন্যার কোনো সঙ্গিনী বা চাকরানি একটা সরতা অর্থাৎ জাতি সেই থালার উপর ঝনাট করিয়া ফেলিয়া দেয়। জাতিরা সশব্দে পুরুষের দিকে গিয়া পড়িলে বিবাহক্রিয়া সমাপ্ত হয়। এই প্রসঙ্গে আমার আর একটি কথা মনে পড়িল। লখনৌয়ের এক বিবির সহিত আমার আলাপ আছে। একদিন তাহার বাড়ি বেড়াইতে গিয়াছি। কিছুক্ষণ পরে তাহার ৭ম বর্ষীয় পুত্র দুষ্টামি করায় তিনি তাহাকে হারামি বলিয়া গালি দিয়া মারিতে উদ্যত হইলেন। ছেলে পলাইয়া গেলে পর আমি তাহাকে বিনা সংকোচে জিজ্ঞাসা করিলাম, এই গালি তিনি কাহাকে দিলেন, ছেলেকে না ছেলের মাতাকে? তিনি তদুত্তরে সহাস্যে বলিলেন যে বিবাহের সময় যদিও তিনি বয়ঃপ্রাপ্তা ছিলেন, তথাপি কেউ তাহার মতামত জিজ্ঞাসা করে নাই। বিবাহ মজলিসে তিনি হু হা কিছুই বলেন নাই। জবরদস্তি তাহার শাদী দেওয়া হইয়াছে, সুতরাং তাহার সব বাচ্চা হারামজাদে। ৩৫। মরহুম মৌলভী নজির আহমেদ খাঁ বাহাদুরের প্রসিদ্ধ গ্রন্থে লিখিত দিল্লি গদরের সময় অবরোধবন্দিনী মহিলাদের দুর্দশার বর্ণনা হইতে অংশবিশেষের অনুবাদ এই। রাত্রি ১০টার সময় আমার ভাইজানকে কাপ্তেন সাহেবের প্রেরিত লোকটি বলিল যে আমরা রাত্রি ২টার সময় বিদ্রোহীদের আক্রমণ করিব। আপনাদের বাড়ির নিকটেই তোপ লাগানো হইয়াছে, অতএব আপনারা আক্রমণের পূর্বেই প্রাণ লইয়া পলায়ন করুন। এই সংবাদ শুনিবা মাত্র আমাদের আত্মা শুকাইয়া গেল, কিন্তু কোনো উপায় ছিল না। শেষে আমরা পদব্রজে যাত্রা করিতে বাধ্য হইলাম। সেদিনে দুঃখের কথা মনে হইলে এখনও মনে দুঃখ হয়, হাসিও পায়। এক কর্ত্রী সাহেবা সমস্ত ধন দৌলত ছাড়িয়া পানদান সঙ্গে লইয়া চলিলেন। হতভাগীদের মোটেই হাঁটিবার অভ্যাস নাই। এখন প্রাণের দায়ে হাঁটিতে গিয়া কাহারও জুতা খসিয়া রহিয়া গেল, কাহারও ইজারবন্ধ পায়ে জড়াইয়া গেল। সেদিন যার পায়জামার পায়চা যত বড় ছিল, তাহারই হাঁটিতে তত অধিক কষ্ট হইতেছিল। ভাইজান সে সময় তিক্ত বিরক্ত হইয়া তাহাদের বলিতেছিলেন, কমবক্তিরা, আরও ২ থান নয়ন সুখের পায়জামা বানাও, লাহোরের রেশমি ইজারবন্ধ আরও জরির ঝালর লাগাইয়া লম্বা করো। বেচারারা বাজারের পথে চলিলেন। ভাগ্যে রাত্রি ছিল তাই রক্ষা, অর্থাৎ আমাদের তৎকালীন দুর্গতি দেখিবার জন্য লোকের ভিড় হয় নাই। আহারে, সকলের পা ফুলিয়া ভারী হইল যেন এক এক মন। ২ পা চলেন আর হোঁচট খান, বারবার পড়েন। একজন পথে বসিয়া একেবারে এলাইয়া পড়িলেন যে আর তিনি হাঁটিতে পারিবেন না। কেবল পায়ে ব্যথা নয়, আমাদের সর্বাঙ্গে বেদনা হইয়া গেল। বেচারি বিবিদের লাঞ্ছনার অবধি ছিল না। কিছু তো যাইয়া দেখি হাজার হাজার গোড়া আর শিখ সৈন্য সারি বাঁধিয়া চলিয়া আসিতেছে।
তাহা দেখিবা মাত্র ভয়ে আমাদের প্রাণ উড়িয়া গেল। আরও চলৎশক্তিবিহীন হইয়া পড়িলাম। অবশেষে বহু কষ্টে কিছুদূর গিয়া ভাইজান 4টা গাধা সংগ্রহ করিলেন। শেষে গাধায় উঠিয়া বিবিরা রক্ষা পাইলেন। ৩৬। শীতকাল, মাঘ মাসের শীত। সেই সময় কোথা হইতে এক ভালুকের নাচওয়ালা গ্রামে আসিল। গ্রামে কোনো নতুন কিছু আসিলে প্রথমে তাহাকে জমিদার বাড়িতে হাজিরা দিতে হয়। তদনুসারে ভালুকওয়ালা জমিদার বাড়িতেই অতিথি হইয়াছে। প্রশস্ত দালানের উত্তর দিকের মাঠে প্রত্যহ ভালুকের নাচ হয়। গ্রামশুদ্ধ লোকে আসিয়া নাচ দেখে, কিন্তু বাড়ির বউ ঝি সে নাচ দেখা হইতে বঞ্চিতা। ছোট ছেলেরা এবং বুড়ি চাকরানীরা আসিয়া গিন্নিদের নিকট গল্প করে। ভালুকে খ্যামটা নাচ নাচে, থমকা নাচ নাচে, এমন করিয়া ভালুকওয়ালার সঙ্গে কুস্তি লড়ে, এমন করিয়া পাছার ধরে ইত্যাদি। এইসব গল্প শুনিয়া শুনিয়া কর্তার 2 জন অল্পবয়স্কা পুত্রবধূ সাধ হইল যে একটু নাচ দেখিবেন। বেশি দূর যাইতে হইবে না। ছোট বউ বিবির কামরার উত্তর দিকে জানলায় ঝরকা অর্থাৎ খড়খড়ির পাখি একটু তুলিলেই সুস্পষ্ট দেখা যায়। যেই বধূদয় বরকা তুলিয়াছেন, অমনি তাহাদের 4 বছর বয়স্কার ননদ জোহরা দাঁড়াইয়া আসিয়া বলিল যে সেও দেখিবে। একজন তাহাকে কোলে তুলিয়া দেখাইতে লাগিলেন। জোহরা কখনো বাড়ির উঠানে নামিয়া কুকুর বিড়াল পর্যন্ত দেখে নাই, এখন দেখিল একেবারে ভালুক। ভালুক কুস্তি লড়িতেছিল, তাহা দেখিয়া জোহরা ভয়ে চিৎকার করিয়া অজ্ঞান হইয়া পড়িল। ভালুকের নাচ দেখা মাথায় থাকুক, এখন জোহরাকে লইয়া তাহারা ব্যস্ত হইয়া পড়িলেন। জোহরার জ্ঞান হইল বটে, কিন্তু তাহার ভয় গেল না। রাত্রিকালে হঠাৎ চিৎকার করিয়া জাগিয়া উঠিয়া ভয়ে থরথর কাঁপে। অবস্থা সংকটাপন্ন দেখিয়া সুদূর সদর জেলা হইতে বহু অর্থ ব্যয়ে ডাক্তার আনিতে হইল। ডাক্তার সাহেব সকল অবস্থা শুনিয়া জিজ্ঞাসা করিলেন, শিশু কোনো প্রকারে ভয় পাইয়াছিল নাকি? কথা গোপন থাকে না, জানা গেল ভালুকের নাচ দেখিয়া ভয় পাইয়াছিল। এদিকে কর্তা সন্ধান লইতে লাগিলেন, জোহরাকে ভালুক নাচ দেখাইল কে? খেলায় আন্না প্রভৃতি সকলে এক বাক্যে অস্বীকার করিল যে তাহারা সাহেবজাদিকে ভালুকের নাচ দেখায় নাই। অবশেষে জানা গেল বউ বিবিরা দেখাইয়াছেন। তখন তাহার ক্রোধ চরমে উঠিল। জোহরা মনে মরুক, তাহাতে কর্তার তত আপত্তি নাই, কিন্তু এই যে বাড়িময় রাষ্ট্র হইল যে তাহার পুত্রবধূগণ বেগানা মরদের তামাশা দেখিতে গিয়াছিলেন, তিনি এ লজ্জা রাখিবেন কোথায়? ছি ছি। ভিন্ন ধর্মাবলম্বী সিভিল সার্জন ডাক্তারও শুনিয়া মৃদু হাসিলেন যে বউয়েরা ভালুকের নাচ দেখিতে গিয়াছিলেন। লাজে খেদে ক্রোধে অধীর হইয়া কর্তা বধূদের তলব দিলেন। মাথায় 1 হাত ঘোমটা টানিয়া শ্বশুরের সম্মুখে দাঁড়াইয়া বধূদয় লজ্জায় অভিমানে থরথর কাঁপিতেছিলেন। সেই মাঘ মাসের শীতেও ঘামিতেছিলেন। আর পদতলস্থিত পাথরের মেঝেকে হয়তো বলিতেছিলেন, ওমা বসুন্ধরা, বিদর্গ তরা, তোমাতে বিলীন হই। তাই তো পর্দানসীনদের ধরাপৃষ্ঠে থাকিবার প্রয়োজন কি? দন্ত কর্মর করিয়া বৌমারা শুনো তো বলিয়াই অতি ক্রোধে কর্তার বাগরোধ হইল। তখন তাহার গোস্বায় অজুত কাঁপে আখি হইল লাল। তিনি বৌমাদের বিনা লুনে চিবাইয়া খাইবেন বা আস্ত গিলিবেন তাহা ঠিক করিতে পারিতেছিলেন না। ৩৭। একবার পশ্চিম দেশ হইতে ট্রেন হাবড়ায় আসিবার সময় পথে বালি স্টেশনে 3 জন বোরকাধারিণীর লোক স্ত্রীলোকদের কক্ষে উঠিল। কক্ষে আরো অনেক মুসলমান স্ত্রীলোক ছিল। ট্রেন ছাড়িলে পরও তাহারা সবিস্ময়ে দেখিতে লাগিল যে নবাগতা 3 জন বোরকার নেকাব অর্থাৎ মুখাবরণ তুলিল না। তখন তাহাদের মনে সন্দেহ হইল যে ইহারা না জানি কি করিবে। আর তাহারা লম্বাও খুব ছিল। খোদা খোদা করিয়া লিলুয়া স্টেশনে ট্রেন থামিলে যখন মেয়ে টিকিট কালেক্টর তাহাদের কামরায় আসিলেন, তখন সকলেই তাহাকে ওই বোরকাধারিণীদের বিষয় বলিল। টিকিট কালেক্টর তাহাদের দিকে অগ্রসর হইতে না হইতেই তাহাদের একজন স্টেশনের বিপরীত দিকে ট্রেনের জানলা দিয়ে লাফাইয়া পলাইয়া গেল। তিনি পুলিশ পুলিশ বলিয়া চেঁচাইতে চেঁচাইতে একজনকে ধরিয়া নেকাব তুলিয়া দেখেন, তাহার মুখে ইয়া দাড়ি ইয়া গোঁফ। তিনি ব্যস্ত হইয়া বলিলেন, কি আশ্চর্য, বোরকার ভেতর দাড়ি গোঁফ! ৩৮। আমার পরিচিতা জনৈকা ডাক্তার মিস শরৎ কুমারী মিত্র বলিয়াছেন, বাবা, আপনাদের মুসলমানদের বাড়ি গেলে আমাকে যা নাকাল হতে হয়, না পাওয়া যায় সময় মতো একটু গরম জল, না পাওয়া যায় একখণ্ড ন্যাকড়া। একবার তাহাকে বহুদূর হইতে একজন ডাকিতে আসিয়া জানাইল যে বউ বেগমের দাঁতে ব্যথা হইয়াছে। তিনি যথাসম্ভব দাঁতের ঔষধ এবং প্রয়োজন বোধ করিলে দাঁত তুলিয়া ফেলিবার জন্য যন্ত্রপাতি সঙ্গে লইয়া গিয়াছেন। সেখানে গিয়া দেখেন দাঁতে বেদনা নহে, প্রসব বেদনা। তিনি এখন কি করেন? ভাগলপুর শহর হইতে জমগাঁও 4 ক্রোশ পথ, এতদূর হইতে আবার সেই একই ঘোড়ায় গাড়িতে ফিরিয়া যাওয়া অসম্ভব, কারণ ঘোড়া ক্লান্ত হইয়াছে। জমগাঁও শহরতলি পাড়াগ্রামের মতো স্থান, সেখানে ঘোড়ার গাড়ি কিংবা পালকি পাওয়া যায় না।
কোনো প্রকারে ভাগলপুরে ফিরিয়া আসিয়া তৎকালীন উপযোগী যন্ত্রপাতি লইয়া পুনরায় জমগাঁও যাইতে যাইতে রোগিণীর দফা শেষ হওয়ার সম্ভাবনা। মিস মিত্র সে বাড়ির কর্ত্রীকে জিজ্ঞাসা করিলেন যে এরূপ মিথ্যা কথা বলিয়া তাহাকে অনর্থক ডাকা হইল কেন? উত্তরে কর্ত্রী বলিলেন, পুরুষ চাকরের দ্বারা ডাক্তারনীকে ডাকিতে হইল, সুতরাং তাহাকে দাঁতে ব্যথা না বলিয়া আর কি বলিতাম? তো বাছিয়া মর্দুয়াকে ও কথা বলিতাম কি করিয়া? আপনি কেমন ডাক্তারনী যে লোকের কথা বুঝেন না? ৩৯। সমাজ আমাদিগকে কেবল অবরোধ কারাগারে বন্ধ করিয়াই ক্ষান্ত হয় নাই। হযরত আয়েশা সিদ্দিকা নাকি ৯ বৎসর বয়সে বয়প্রাপ্তা হইয়াছিলেন। সেই জন্য সম্ভ্রান্ত মুসলমানের ঘরের বালিকার বয়স ৮ বৎসর পার হইলেই তাহাদের উচ্চহাস্য করা নিষেধ, উচ্চস্বরে কথা বলা নিষেধ, দৌড়ানো লাফানো ইত্যাদি সবই নিষেধ। এক কথায় তাহার নড়াচড়াও নিষেধ। সে গৃহকোণে মাথা গুজিয়া বসিয়া কেবল সূচিকর্ম করিতে থাকিবে, নড়িবে না, এমনকি দ্রুতগতিতে হাঁটিবেও না। কোনো এক সম্ভ্রান্ত ঘরের একটি ৮ বৎসরের বালিকা একদিন বিকালে উঠানে আসিয়া দেখিল রান্নাঘরে চালে ঠেকানো একটা ছোট মই আছে। তাহেরার অর্থাৎ সেই বালিকার মনে কি হইল, সে অন্যমনস্কভাবে ওই মইয়ের ২ ধাপ উঠিল। ঠিক সেই সময় তাহার পিতা সেখানে আসিয়া উপস্থিত হইলেন। তিনি কন্যাকে মইয়ের উপর দেখিয়া দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া তাহার হাত ধরিয়া খেঁচকা টানে নামাইয়া দিলেন। তাহেরা পিতার অতি আদরের একমাত্র কন্যা। পিতার আদর ব্যতীত অনাদর কখনো লাভ করে নাই, কখনো পিতার অপ্রসন্ন মুখ দেখে নাই। অদ্য পিতার রুদ্রমূর্তি দেখিয়া অরুড় হ্যাঁচকা টানে সে এত অধিক ভয় পাইল যে কাঁপিতে কাঁপিতে বেসামাল হইয়া কাপড় নষ্ট করিয়া ফেলিল। অবেলায় স্নান করাইয়া দেওয়া হইল বলিয়া এবং অত্যধিক ভয়ে বিহ্বল হইয়াছে বলিয়া সেই রাত্রে তাহেরার জ্বর হইল। একে বড় ঘরের মেয়ে, তার আবার অতি আদরের মেয়ে, সুতরাং চিকিৎসা ত্রুটি হয় নাই। শুধু সদর জেলা হইতে সিভিল সার্জন ডাক্তার আনা হইল। সেকালে অর্থাৎ ৪০-৪৫ বৎসর পূর্বে ডাক্তার ডাকা সহজ ব্যাপার ছিল না। ডাক্তার সাহেবের চতুর্গুণ দর্শনী, পালকি ভাড়া, তদুপরি ৩২ জন বেহারা সিধা ও পান তামাক যোগান, সে এক বিরাট ব্যাপার। এত যত্ন সত্ত্বেও তৃতীয় দিনও তাহেরার জ্বর ত্যাগ হইল না। ডাক্তার সাহেব বেগতিক দেখিয়া বিদায় হইলেন। পিতার রূঢ় ব্যবহারের নিষ্ঠুর প্রত্যুত্তর দিয়া তাহেরা চিরমুক্তি লাভ করিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৪০। এক ধনী গৃহে কন্যার বিবাহ উপলক্ষে ধুমধাম হইতেছিল। বাড়ি ভরা আত্মীয় কুটুম্বিনীর হট্টগোল, কিছুরই অভাব নাই। নবাগত দিগের জন্য অনেক নূতন চালাঘর তোলা হইয়াছে। একদিন ভরা সন্ধ্যায় কি করিয়া একটা নূতন খড়ের ঘরে আগুন লাগিল। শোরগোল শুনিয়া বাহির হইতে চাকর বাকর লোকজন আসিয়া দেউড়ির ঘরে অপেক্ষা করিতে লাগিল, আর বারংবার হাঁকিয়া জিজ্ঞাসা করিতে লাগিল পর্দা হইয়াছে কিনা, তাহারা অন্দরে আসিতে পারে কিনা। কিন্তু অন্তঃপুর হইতে কে উত্তর দিবে? আগুন দেখিয়া সকলেরই ভ্যাবাচাকা লাগিয়া গিয়াছে। এদিকে আগুন লাগা ঘরের ভিতর বিবিরা বলাবলি করিতেছিলেন যে প্রাঙ্গণে পর্দা আছে কিনা, কোনো বেটা ছেলে থাকিলে তাহারা বাহির হইবেন কি করিয়া। অবশেষে এক বুড়া বিবি ভয়ে জ্ঞানহারা হইয়া উচ্চস্বরে বলিলেন, আরে বেটারা, আগুন নিবাইতে আয় না, এ সময়ে জিজ্ঞাসা পর্দা আছে কিনা। তখন সকলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া আগুন নিভাইতে আসিল। কিন্তু আগুন লাগা ঘরের বিবিরা বাহিরে যাইতে গিয়া যেই দেখিলেন প্রাঙ্গণ পুরুষ মানুষে ভরা, অমনি তাহারা পুনরায় ঘরে গিয়া ঝাঁপের অন্তরালে লুকাইলেন। সৌভাগ্যবশত গোটা কয়েক সাহসী তরুণ যুবক বিবিদের টানা হ্যাচড়া করিয়া বাহিরে লইয়া আসিল, নচেত তাহারা সেইখানে পুড়িয়া পসেন্দা কাবাব হইতেন। ৪১। রায় শ্রীযুক্ত জলধর সেন বাহাদুর গত ১৩৩৫ সনে লিখিয়াছেন, সেকালের পর্দা। আমি সে সময়কে সেকাল বলিয়াছি, তা সত্যক্রেতা দাপট যুগ নয়, কিন্তু সে আমাদের যৌবনকালের কথা, এই ৫০ বছর পূর্বের কথা। সে সময় আমরা পর্দা যেরকম কঠোর তথা হাস্যকর ব্যবস্থা দেখিয়াছিলাম, সে সকল দৃশ্য এখনও আমার চোখের সম্মুখে ছবির মতো জাগিয়া আছে। তারই গুটি কয়েক দৃশ্যের সামান্য বর্ণনা দিতে চেষ্টা করিব। সেই সময় একদিন কি জন্য যেন হাবড়া স্টেশনে গিয়েছিলাম। আমি তখন কলেজে পড়ি। স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখি কয়েকজন বরকন্দাজ যাত্রীর ভিড় সরিয়ে পথ করছে। এগুতে সাহস হলো না, হয়তো কোনো রাজা মহারাজা গাড়িতে উঠবেন, তারই জন্য তার সৈন্য সামন্ত নিরীহ যাত্রীদের ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। এই ভেবে রাজা মহারাজার আগমন প্রতীক্ষায় একটু দূরে দাঁড়িয়ে রইলাম। ৩-৪ মিনিট হয়ে গেল, রাজা আর আসেন না। শেষে দেখি কি না একটা মশারি আসছেন। মশারির চারকোনা ৪ জন সিপাহী ধরে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আমি তো এই দৃশ্য দেখে অবাক, এ ব্যাপার তো পূর্বে কখনো দেখি নাই। আমার পাশেই এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম, এমন করে একটা মশারি যাচ্ছে কেন? তিনি একটু হেসে বললেন, আপনি বুঝি কখনো মশারির যাত্রা দেখেন নাই? দেখছেন না কত সিপাহী সামত্রী যাচ্ছে? বিহার অঞ্চলের কোন এক রাজা না জমিদারের গৃহিণী ওই মশারির মধ্যে আবরু রক্ষা করে গাড়িতে উঠতে যাচ্ছেন। বড় মানুষের বউ কি আপনার
আমার সম্মুখ দিয়ে ৮-১০ জনের মতো যেতে পারেন? তারা যে অসূর্য স্পর্শা। এই বলে ভদ্রলোকটি হাসতে লাগলেন। আমি এই পর্দার বহর দেখে হাস্য সংবরণ করতে পারলাম না। হ্যাঁ, এরই নাম পর্দা বটে, একেবারে মশারি যাত্রা। আরেকবার কি একটা যোগ উপলক্ষে গঙ্গা স্নানের ব্যবস্থা ছিল। লোক সমারোহ দেখবার জন্য এবং এ বৃদ্ধ বয়সে বলেই ফেলি, গঙ্গা স্নান করে পাপ মোচনের জন্যেও বটে, বড়বাজারে আদ্য শ্রাদ্ধের ঘাটে গিয়েছিলাম। তখন শীতকাল, স্নানের সময় অপরাহ্ন ৫টা। ঘাটে দাঁড়িয়ে লোক সমারোহ দেখছি আর ভাবছি, এই দারুণ শীতের মধ্যে কেমন করে গঙ্গা স্নান করব। এমন সময় দেখি ঘেরাটোপ আগাগোড়া আবৃত একখানি পালকি ঘাটে এলো। পালকির ৪ কোণ ধরে ৪ জন আর্দালি, আর পালকির ২ দুয়ার বরাবর ২টি দাসী। বুঝতে বাকি রইল না যে কোনো ধনাঢ্য ব্যক্তির গৃহিণী বা কন্যা বা পুত্রবধূ স্নান করতে এলেন। বড় মানুষের বাড়ির মেয়েরা এমন আড়ম্বর করেই এসে থাকেন, তাতে আশ্চর্যের কথা কিছুই নেই। কিন্তু তারপর যা দেখলাম, হাস্যরসের এবং করুণ রসের একেবারে চূড়ান্ত। আমি মনে করেছিলাম গঙ্গার জলের কিনারে পালকি নামানো হবে এবং আরোহিণীরা অবতরণ করে গঙ্গা স্নান করে আসবেন। কিন্তু আমার সে কল্পনা আকাশেই থেকে গেল। দেখলাম বেহারা মায় আর্দালি দাসী দুটি পালকি নিয়ে জলের মধ্যে নেমে গেল। সেখানে গিয়ে পালকি থামল। সেখানে বোধহয় বুক সমান জল। বেহারারা তখন পালকিখানিকে একেবারে জলে ডুবিয়ে তৎক্ষণাৎ উপরে তুলল এবং তারপরেই পালকি নিয়ে তীরে উঠে এসে যেভাবে আগমন সেভাবেই প্রতিগমন। আমার হাসি এলো পালকির গঙ্গা স্নান দেখে, আর মনে কষ্ট হতে লাগলো পালকির মধ্যে যারা ছিলেন তাদের অবস্থা স্মরণ করে। এই শীতের সন্ধ্যায় পালকির মধ্যে মা লক্ষ্মীরা ভিজে কাপড়ে হিহি করে কাঁপছেন। এদিকে তাদের স্নান হলো, তা তো দেখতেই পেলাম। এরই নাম পর্দা। সেন মহাশয় পালকির গঙ্গা স্নান দেখিয়া হাসিয়াছেন। আমরা শৈশবে চিলমারির ঘাটে পালকির ব্রহ্মপুত্র নদে স্নান শুনিয়া হাসিয়াছি। পরে ভাগলপুরে গিয়া পালকির রেল ভ্রমণের বিষয় শুনিয়াছি। একবার একটি ১৩ বর্ষীয়া নববিবাহিতা বালিকার শ্বশুরবাড়ি যাত্রা স্বচক্ষে দেখিয়াছি। তাহা বেশ স্পষ্ট মনে আছে। ভাগলপুর প্রভৃতি স্থানে জুন মাসে রৌদ্র কিরূপ প্রখর হয় তাহা সকলেই জানেন। জুন মাসে দিবা ৮ ঘটিকার সময় সে বালিকা নববধূকে মোটা বেনারসি শাড়ি পরিয়া মাথায় আধাত ঘোমটা টানিয়া পালকিতে উঠিতে হইল। সেই ঘোমটার উপর আবার একটা ভারী ফুলের সেহরা তাহার কপালে বাঁধিয়া দেওয়া হইল। পরে পালকির দ্বার বন্ধ করিয়া জরির কাজ করা লাল বানাতের ঘেরাটোপ দ্বারা পালকি ঢাকা হইল। সেই পালকি ট্রেনের ব্রেক ভ্যানের খোলা গাড়িতে তুলিয়া দেওয়া হইল। এই অবস্থায় দগ্ধ ও সিদ্ধ হইতে হইতে বালিকা চলিল তাহার শ্বশুরবাড়ি যোশীদি। ৪২। সেদিন ৭ জুলাই ১৯৩১ সাল জনৈক মহিলা নিম্নলিখিত ঘটনা দুটি বলিলেন। বহু বর্ষ পূর্বে তাহার সম্পর্কের এক নানি যান পশ্চিম দেশে বেড়াইতে গিয়া ফিরিয়া আসিলেন। তিনি যথাসময়ে টেলিগ্রাফ চোখে তাহার কলিকাতায় পৌঁছিবার সময় জানাইয়াছিলেন। কিন্তু সেদিন তুফানে সমস্ত টেলিগ্রাফের তার ছিঁড়িয়া গিয়াছিল এবং কলিকাতার রাস্তায় ৭-৮ জল ছিল। সুতরাং এখানে কেহ নানিজানের টেলিগ্রাম পায় নাই এবং হাবড়া স্টেশনে পালকি লইয়া কেহ তাহাকে আনিতেও যায় নাই। এদিকে যথাসময়ে নানিজানের রিজার্ভ করা গাড়ি হাবড়ায় পৌঁছিল। সকলে নামিলেন, জিনিসপত্রও নামানো হইল। কিন্তু পালকি না থাকায় নানিজান বোরকা পরিয়া থাকা সত্ত্বেও কিছুতেই নামিতে সম্মত হইলেন না। অনেকক্ষণ সাধ্য সাধনার পর নানা সাহেব ভারী বিরক্ত হইয়া বলিলেন, তবে তুমি এই ট্রেনেই থাকো, আমরা চলিলাম। বেগতিক দেখিয়া নানিজান মিনতি করিয়া বলিলেন, আমি এক উপায় বলিয়া দেই, আপনারা আমাকে সেই রূপে নামান। উপায়টি এই যে তাহার সর্বাঙ্গে অনেক কাপড় জড়াইয়া তাহাকে একটা বড় গাঁটরির মতো করিয়া বাঁধিয়া ৩-৪ জনে সেই গাঁটরি ধরাধরি করিয়া টানিয়া ট্রেন হইতে নামাইল। অতঃপর তদবস্থায় তাহাকে ঘোড়ার গাড়িতে তুলিয়া দেওয়া হইল। ৪৩। এক বোরকাধারিণী বিবি হাতে একটা ব্যাগসহ ট্রেন হইতে নামিয়াছিলেন। তাহাকে অন্যান্য আসবাবসহ এক জায়গায় দাঁড় করাইয়া তাহার স্বামী কার্যান্তরে গেলেন। কোনো কারণবশত তাহার ফিরিয়া আসিতে কিছু বিলম্ব হইল। এদিকে বিবি সাহেবা দাঁড়াইয়া অশ্রুবর্ষণ করিতে লাগিলেন। তাহার অস্ফুট ক্রন্দনধ্বনি শুনিয়া এবং শরীরের কম্পন দেখিয়া ক্রমে লোকের ভিড় হইল। লোকেরা দয়া করিয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে লোকের নাম বলুন তো, আমরা তাহাকে ডাকিয়া আনি। তিনি একবার আকাশে সূর্যের দিকে ইশারা করেন, আর একবার হাতের ব্যাগ তুলিয়া দেখান। ইহাতে উপস্থিত লোকেরা কিছুই বুঝিতে না পারিয়া হাসিয়া হট্টগোল বাঁধাইয়া দিল। কিছুক্ষণ পরে এক ব্যক্তি হাঁপাইতে হাঁপাইতে সেখানে দৌড়িয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে, ভিড় কেন? ঘটনা শুনিয়া তিনি হাসিয়া বলিলেন, আমার নাম আফতাব বেগ। তাই আবার বিবি সূর্যের দিকে ইশারা করিয়া দেন আর হাতের বেগ দেখাইতেছেন। ৪৪। জনাব শরফুদ্দিন আহমেদ বিএ, আলিগড়। আজিমাবাদী নিম্নলিখিত ঘটনাত্রয় কোনো উর্দু কাগজে লিখিয়াছেন। আমি তাহা অনুবাদ করিবার লোক স্মরণ
সংবরণ করিতে পারিলাম না। যথা, গত বছর পর্যন্ত আমি আলিগড়ে ছিলাম। যেহেতু সেখানকার স্টেশন বিশেষ একরূপ জাঁকজমকে EIR লাইনে অদ্বিতীয় বোধ হয়, সেই জন্য আমি প্রত্যহই পদব্রজে ভ্রমণের সময় স্টেশনে যাইতাম। সেখানে অন্যান্য তামাশার মধ্যে অনেকগুলি ১৩০০ শতাব্দীর বোরকা আমার দৃষ্টিগোচর হইয়াছিল। আর খোদা মিথ্যা না বলান, প্রত্যেক বোরকাই কোনো না কোনো প্রকার কৌতুকাবহ ছিল। তন্মধ্যে মাত্র ৩টি ঘটনা এখানে বিবৃত হইল। প্রথম ঘটনা এই যে, একদিন আমি আলিগড় স্টেশনের প্ল্যাটফর্মে পায়চারি করিতেছিলাম। সহসা পশ্চাৎ দিক হইতে আমার গায়ে ধাক্কা লাগিল। মুখ ফিরাইয়া দেখিলাম যে এক বোরকাধারিণী বিবি দাঁড়াইয়া আছেন, আর আমাকে শাসাইয়া বলিতে লাগিলেন, মিয়া, দেখে চলেন না? তাহার কথায় আমার প্রবল হাসি পাইল, কারণ তিনি তো আমার পশ্চাতে ছিলেন। সুতরাং দেখিয়া চলা না চলার দায়িত্ব কাহার, তাহা সহজেই অনুমেয়। আমি তাহাকে কেবল এইটুকু বলিলাম, আপনি মেহেরবানি করিয়া বোরকার জাল চক্ষের সম্মুখে ঠিক করিয়া নিন, এবং হাসিতে হাসিতে অন্যত্র চলিলাম। ৪৫। দ্বিতীয় ঘটনা এই যে, একদিন আবার আমি কতিপয় বন্ধুর সহিত আলিগড় স্টেশনে তামসা দেখায় মশগুল ছিলাম। এমন সময় আমাদের সন্নিকটে একটি শিশুর কান্নার শব্দ শুনিতে পাইলাম। আমরা চারিদিকে চাহিয়া দেখিলাম, কিছুই দেখিতে পাইলাম না। আবার কিছুক্ষণ পরে শুনিলাম কোনো শিশু আমাদের অতি নিকটে চেঁচাইতেছে, কিন্তু এদিক সেদিক দেখিয়া কিছুই ঠিক করিতে পারিলাম না। আমার বন্ধুরা কিছু বুঝিতে পারিলেন না, কিন্তু যেহেতু বোরকা সম্বন্ধে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাই আমি অনুসন্ধানে প্রবৃত্ত হইলাম। শেষে দেখি কি, এক বোরকাধারিণী বিবি যাইতেছেন। তাহারই বোরকার ভিতর হইতে শিশুর রোদনের শব্দ আসিতেছে। ঘটনা ছিল এই যে, বিবি সাহেবা শিশুকে বোরকার ভিতর লুকাইয়া রাখিয়াছিলেন। সে গরমে অস্থির হইয়া চিৎকার করিতেছিল, তাই কেহ শিশুকে দেখিতে পায় নাই, কেবল কান্না শুনিতে পাওয়া যাইতেছিল। আমি বন্ধুদের ওই তামাশা দেখাইয়া দিলাম, আর হাসিতে হাসিতে আমাদের যে কি দশা হইল, তাহা আর কি বলিব। ৪৬। আমি পূর্বের ন্যায় আবার একদা আলিগড় স্টেশনের প্ল্যাটফর্মে পায়চারি করিতেছিলাম। সম্মুখে এক সফেদ গোল অর্থাৎ সাদা দল আসিতে দেখিলাম। নিকটে আসিলে দেখিলাম, আগে আগে এক প্রবীণ ভদ্রলোক এক হাতে পানদান, অপর হাতে পাখা লইয়া আসিতেছেন। তাহার পশ্চাতে কয়েকটি বোরকাধারিণী পরস্পরে জড়াজড়ি করিয়া মিলিত হইয়া আসিতেছেন। এই কাফেলাটি অধিক দূরে না যাইতেই এক মালঠেলা গাড়ির সম্মুখীন হইল। উহার সহিত টক্কর খাইয়া এক বিবি যেই পড়িলেন, অমনি সমস্ত পার্টি তাহার সহিত গড়াইল। সন্ধ্যার সময় গাড়ি আসিতেছিল, যাত্রীদের হাঙ্গামা ছিল। এমত স্থলে প্ল্যাটফর্মের উপর ঐরূপ আশ্চর্য জিনিস পড়িয়া থাকিতে দেখিলে কে না অগ্রসর হইয়া দেখিবে। অতি শীঘ্র বেশ একটা ভিড় জমা হইল। প্রত্যেকই ভূপতি তো তাদের সাহায্য করিতে ইচ্ছুক ছিল, কিন্তু স্ত্রীলোককে স্পর্শ করিবে কে? সঙ্গের বৃদ্ধ ভদ্রলোকটির জন্য আরও দুঃখ হইতেছিল। বেচারা একা, আর এই বিপদ। শেষে আমি বলিলাম, হজরত, আপনি উহাদের তুলুন না, দেখুন তো বিবিদের কোথাও আঘাত লাগে নাই তো। বেচারা যখন তাহাদের তুলিতে লাগিলেন, আমি দেখিলাম যে বিবিরা আপন আপন বোরকা পরস্পরের বোরকার সহিত বাঁধিয়া লইয়াছিল, এবং অগ্রবর্তিনীর বোরকার দামন ধরিয়া সকলেই চক্ষু বুজিয়া চলিতেছিলেন। এখন আমার সম্মুখে এই সমস্যা ছিল যে, অগ্রবর্তিনীর বিবি এই মালঠেলা গাড়ি দেখিলেন না কেন যে এই বিপদের সম্মুখীন হইতে হইল। আমি তাহার বোরকার দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলাম যে, তাহার বোরকার জাল, যা চক্ষের সম্মুখে থাকা চাই, তাহা মাথার উপর পেছনে সরিয়া গিয়াছে। ইহাতে স্পষ্টই প্রতীয়মান হইল যে, বিবি সাহেবা কেবল আন্দাজে হাঁটিয়া আসিতেছিলেন। এখন অবস্থা এই হইয়া দাঁড়াইল যে, বেচারা বড়ে মিয়া একজনকে উঠাইতে গেলে অপর সকলের উপরই টান পড়ে। সুতরাং প্রথম বিবি আবার সেই টানে বড়ে মিয়ার হাতছাড়া হইয়া যান। এইরূপে অনেক টানা হ্যাচড়ার পরে বিবিরা উঠিয়া দাঁড়াইতে পারিলেন। ৪৭। কবির ভাষায় বলিতে ইচ্ছে করে, কাব্য উপন্যাস নহে এ মম জীবন, নাট্যশালা নহে ইহা প্রকৃত ভবন। প্রায় ৩ বছরের ঘটনা। আমাদের প্রথম মোটর বাস প্রস্তুত হইল। পূর্বদিন আমাদের স্কুলে জনৈকা শিক্ষয়িত্রী মেম সাহেবা মিষ্টিখানায় গিয়া বাস দেখিয়া আসিয়া সংবাদ দিলেন যে, মোটর ভয়ানক অন্ধকার। না বাবা, আমি কখনো মোটরে যাব না। বাস আসিয়া পৌঁছিলে দেখা গেল, বাসের পশ্চাতে দ্বারের উপর সামান্য একটু জাল আছে, এবং সম্মুখ দিকে ও উপরে একটু জাল আছে। এই ৩ ইঞ্চি চওড়া ও ১.৫ ফুট লম্বা জাল ২ টুকরা না থাকিলে বাসখানাকে সম্পূর্ণ এয়ারটাইট বলা যাইতে পারিত। প্রথম দিন ছাত্রীদের নূতন মোটরে গাড়ি পৌঁছানো হইল। চাকরানী ফিরিয়া আসিয়া সংবাদ দিল, গাড়ি বড্ড গরম হয়। মেয়েরা বাড়ি যাইবার পথে অস্থির হইয়াছিল, কেহ কেহ বমি করিয়াছিল, ছোট মেয়েরা অন্ধকারে ভয় পাইয়া কাঁদিয়াছিল। দ্বিতীয় দিন ছাত্রী আনাইবার জন্য মোটর পাঠাইবার সময় উপরোক্ত মেম সাহেবা মোটরের দ্বারের খড়খড়িটা নামাইয়া দিয়া একটা রঙিন কাপড়ের পর্দা ঝুলাইয়া দিলেন।
তথাপি ছাত্রীগণ স্কুলে আসিলে দেখা গেল 2-3 জন অজ্ঞান হইয়াছে, 2-4 জনে বমি করিয়াছে, কয়েকজনের মাথা ধরিয়াছে ইত্যাদি। অপরাহ্নে মেম সাহেবা বাসের 2 পাশে 2টি খড়খড়ি নামাইয়া 2 খণ্ড কাপড়ের পর্দা দিলেন। এইরূপে তাহাদের বাড়ি পাঠাইয়া দেওয়া গেল। সেই দিন সন্ধ্যায় আমার এক পুরাতন বন্ধু মিসেস মুখার্জি আমার সহিত দেখা করিতে আসিলেন। স্কুলের বিবিধ উন্নতির সংবাদে আনন্দ প্রকাশ করিয়া বলিলেন, আপনাদের মোটর বাস তো বেশ সুন্দর হইয়াছে। প্রথমে রাস্তায় দেখে আমি মনে করেছি যে আলমারি যাচ্ছে নাকি, চারিদিকে একেবারে বন্ধ, তাই বড় আলমারি বলে ভ্রম হয়। আমার ভাইপো এসে বললে, ও পিসিমা, দেখো সে মুভিং ব্ল্যাক হোল, চলন্ত অন্ধকূপ যাচ্ছে। তাই তো, ওর ভিতর মেয়েরা বসে কি করে? তৃতীয় দিন অপরাহ্নে 4-5 জন ছাত্রীর মাতা দেখা করিতে আসিয়া বলিলেন, আপকা মোটর তো খোদা কা পানা, আপ লড়কিও কো জিতে জি কবর মে ভর রহি হো। আমি নিতান্ত অসহায়ভাবে বলিলাম, কি করি, এরূপ না হইল তো আপনারাই বলিতেন বেপর্দা গাড়ি। তারা অত্যন্ত উত্তেজিত হইয়া বলিলেন, তব ক্যা আপ জান মার কে পর্দা করেঙ্গি? কাল সে হামারে লড়কিয়া স্কুল মে নেহি আয়েঙ্গি। সেদিনও 2-3টি বালিকা অজ্ঞান হইয়াছিল। প্রত্যেক বাড়ি হইতে চাকরানির মারফতে ফরিয়াদ আসিয়াছিল যে তাহারা আর মোটর বাসে আসিবে না। সন্ধ্যার পর 4খানা ঠিকানা রহিত ডাকের চিঠি পাইলাম। ইংরাজি চিঠির লেখক স্বাক্ষর করিয়াছেন ব্রাদার ইন ইসলাম। বাকি 3খানা উর্দু ছিল, 2খানা বেনামি আর চতুর্খানায় 5 জনের স্বাক্ষর ছিল। সকল পত্রের বিষয় একই। সকলেই দয়া করিয়া আমাদের স্কুলের কল্যাণ কামনায় লিখিয়াছেন যে মোটরের 2 পার্শ্বে যে পর্দা দেওয়া হইয়াছে তাহা বাতাসে উড়িয়া গাড়ি বেপর্দা করে। যদি আগামী কল্য পর্যন্ত মোটরে ভালো ব্যবস্থা না করা যায়, তবে তাহারা ততোধিক দয়া করিয়া খবিজ, পলিত প্রভৃতি উর্দু দৈনিক পত্রিকায় স্কুলের কুৎসা রটনা করিবেন এবং দেখিয়া লইবেন এরূপ বেপর্দা গাড়িতে কি করিয়া মেয়েরা আসে। এ তো ভারী বিপদ। না ধরিলে রাজা বধে, ধরিলে ভুজঙ্গ। রাজার আদেশে এমন করিয়া আর কেহ বোধ হয় জীবন্ত সাপ ধরে নাই। অবরোধ বন্দিনীদের পক্ষ হইতে বলিতে ইচ্ছা করিল, কেন আসিলাম হায় এ পোড়া সংসারে, কেন জন্ম লভিলাম পর্দানশীর ঘরে।